আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার যত দর্শক রয়েছে তাদের সালাম, নমস্কার ও শুভেচ্ছা। আর হইল আর ওই যে ডক্টর ইউনূস এবং ল্যাংটা সুলাইমানের প্রতিবেশী রাশেদ ভাইকে আমার কি জানাবো আমি বুঝে উঠতে পারতেছি না, কারণ তিনি দুইজন বিখ্যাত লোকের প্রতিবেশী। তারে সালাম জানাবো না নমস্কার জানাবো না শুভেচ্ছা জানাবো বুঝে উঠতে পারতেছি না। ফ্রান্সের ভাষায় যদি এরপরে শিখাই দেন ওইটা আমি বলবো, ফরাসি ভাষা। যাই হোক, যে চীনের পাশে যাওয়ার পরেই, চীনের সাথে ধরম মহরম করার পরেই বাংলাদেশের কূটনীতিক পাড়া গরম হয়ে গেছে। এমনকি তারেক রহমান যতই গল্প করুক, জুলাই যোদ্ধাদের নিয়ে যতই অনুষ্ঠান করুক, তার কিন্তু পায়ের নিচে মাটি নাই। তিনি কিন্তু তার চেহারাটা দেখেন, তার চেহারা দেখলে মনে হয় না যে তিনি দেশের প্রধানমন্ত্রী। তার আচরণে মনে হয় না, তার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু মনে হয় না। তার বডি ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে ওই কাপাসিয়ার ঘটি শৈলের মতো। আপনি ভালো করে খেয়াল করেন, আপনি খেয়াল করেন ভালো করে। সালাউদ্দিন সাহেব আজকে ঘোষণা দিয়েছে 50 বছর আওয়ামী লীগ আর কোনোদিন ফিরবে না, দিল্লিতে দাফন হয়ে গেছে। চালনে কয় শুই সাদা কেন তুই, বছরের পর বছর শিলং থাকলো, ভারতে থাকলো, সেখান থেকে আইসা বাংলাদেশের মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেল। তো ফ্রান্স থেকে আমাদের হায়দ্রাবাদে তো এসে মন্ত্রী হতে পারে, আপনিও তো ঢাকা থেকে মন্ত্রী যেতে পারেন, আমিও তো পাতালপুরি থেকে আইসা যমুনার পার থেকে জিন্দাপীর জামালপুরি মন্ত্রী যেতে পারি। শিলং সালাউদ্দিন হইলে আমরা হইতে পারলে আমরা কেন পারবো না? আওয়ামী লীগ কেন পারবে না? মানে তিনি থাকলেন ভারতে, আইসা মন্ত্রী হয়ে গেলেন, সেই লোকটাই বলতেছেন যে ভারতে দাফন হয়ে গেছে আওয়ামী লীগের। তো এগুলো কার দাপটে বলে আমরা জানি। খুঁটার জোরে পাঠা কুদে, কখনো আমেরিকার পাঠা খুঁটির জোরে কুদে, কখনো চায়নার খুঁটির জোরে কুদে। কিন্তু সালাউদ্দিন সাহেব যতই কুদাকুদি করুক, বাংলাদেশের 4 লক্ষ কোটি টাকা 5 লক্ষ কোটি টাকা বছরে কিন্তু ভারত চলে যাচ্ছে, ওটা তিনি ঠেকাইতে পারতেছেন না। আমাদের ভাবির পোলারা মিছিল করে ঠেকাইতে পারতেছে না, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, কোনোভাবেই ঠেকাইতে পারতেছে না। তেমনি চীন যে কথা বলেছে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি শক্তির হস্তক্ষেপ মেনে নেবে না, এই কথা বলার মাধ্যমে চীন কিন্তু অলরেডি বিদেশি শক্তি হিসেবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে সে হস্তক্ষেপ করে ফেলেছে, অলরেডি সে করে ফেলেছে। মানে তিনি আলহাম বিসমিল্লাহ করছেন। জি, এই প্রশ্নটাই কিন্তু আমি করতাম, আপনি অলরেডি আলোচনায় নিয়ে আসছেন। তো চীন নিজেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, জি জি জি, আবার বলছে আমাদের অন্য কেউ হস্তক্ষেপ করলে সেটা মেনে নিবে না। ওই যে বিষয়টা এরকম, আমাদের এলাকার মুরব্বী ছিল, সে রাস্তাতে যাইতে গুতা দিত, তা আমরা বলতাম চাচা গুতা দাও কেন, তোর কই গুতা দিলাম, আরেকটা গুতা দিয়ে তোর কই গুতা দিলাম, আমি চাচাই আবার গুতা দিলে আরেকটা গুতা দিয়ে তোর কই গুতা দিলাম। চাইনা এরকম করতেছে, গুতা মারতে স্যার কইতেছে কেউ গুতা দিতে পারবে না, সে নিজেই গুতাগুতি করতেছে, এটা হাস্যকর ব্যাপার। এই কথা বলার মাধ্যমেই সে চায়না অলরেডি, চাইনিজ কর্তৃপক্ষ, চাইনিজ অফিসিয়াল বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে বা সার্বভৌমত্বের প্রতি সে হস্তক্ষেপ করেছে, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। এগুলো বললে তো হবে না, বরং এখন এই কথার কারণে ওই যে কয় পাগলা নৌকা যেন ডুবাস, এখন যে সমস্ত বিদেশি শক্তিগুলো বাংলাদেশে হস্তক্ষেপ করার কথা ছিল, তারা এখন তার মতো প্রকাশ্যে চলে আসবে। তার প্রমাণ আপনি দেখতে পেলেন আজকে দক্ষিণ প্লাজায় মার্শাল্লাহ জামাত বিএনপি মিলে আমেরিকার স্বাধীনতা 250তম নাকি কততম স্বাধীনতা দিবস পালন করতেছে। আমার খুব হাসি আসছে, খুব মজা লাগলো। আমরা তো এখন আমেরিকার 52তম নাকি 53তম প্রদেশ হয়ে গেছি। তারপরে যে হায়দর ভাইয়ের 2 প্রতিবেশীর সুবাদে আমরা ফ্রান্সের হয়ে যাব। তারপরে আমরা ইলিয়াসের সুবাদে আমেরিকা হয়ে গেছি। তারপরে আমরা আমার ভাবির পোলাদের জন্য কখনো তুরস্ক হয়ে যাব, কখনো পাকিস্তান হয়ে যাব, শুধু বাংলাদেশটা থাকবো না। এই হচ্ছে সমস্যাটা। জি, ধন্যবাদ। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ আমার প্রিয় শেখ ফরিদ ভাই, ওই যে ট্যাক্সির মধ্যে লেখা দেখছেন না যে আমি ছোট, আমাকে মেরো না। দেখেন ভাই, আমি আপনাদের দুজনের চেয়ে ছোট। দেখেন মাসুদ ভাই লম্বা, আপনি লম্বা, আমি একটু বাইক থাকি, আমি ছোট, আমাকে মেরো না ভাই। মাসুদ ভাই, আপনি যে কথাটা কইলেন, আমেরিকা কয় যে চায়নার লগে যাইতে পারবি না, আবার চায়না উল্টে কয় যে এই তোমার দেশে অন্য কারো হস্তক্ষেপ মানবো না। ঘটনা হচ্ছে দুইটাই এসেছে ক্রিমিনাল। ওই যে মাইয়ার বাপ মাও ক্রিমিনাল, পরকীয়া প্রেমিকা ক্রিমিনাল, এখানেও 2টা ক্রিমিনাল। তুই কবজা বাংলাদেশের ভিতরে হস্তক্ষেপ মানবি না, তো তুই কে? তুই তো হস্তক্ষেপ করতে হস পয়লা আমেরিকা, আবার চায়নায় করছে তোরাও মানবি না, তুই তোরা কে? দোনোটাই তো একই। এখানে আসলে খেলা যে কি চলতেছে, ওই যে কার পাশা যাচ্ছে কার চ্যানেলে, এইটা কেউ বুঝতেছে না।
আর বাংলাদেশ এখন হচ্ছে গরিবের ভাবি, আমার ভাই যেমন কয় আর কি, জামালপুরের ভাই যেমন কয় আর কি, যে গরিবের ভাবি এখন ওই যে সবাই বয়ে গেছে, সব জায়গায় শুইতে। তো খেলা দেখতে থাকেন। এই যে আজকে যেমন ওইটা দেখলেন, ওই যে কি বলে দক্ষিণ প্লাজায় আমেরিকার জন্মবার্ষিকী। আবার ওইদিকে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল কিন্তু এখন ইরানের খোমেনির জানাজা লাইভ দেখাইতেছে। তো এত কিছুর পরে একটা কথা কই, আমাগো মধ্যে তো খুব মুসলমানিত্ব আছে না, আমরা খুব মুসলিম, সব কিছু দাঁড়ায়া যায় ইসলামের নাম শুনলে। এই যে ওয়ার্ল্ড কাপ খেলার সময় ফিফা যদি কয় যে ভাইয়ারা তোমরা যে যেই দেশ সমর্থন করবা তারে সেই দেশের ভিসা দিয়া 3 মাসের জন্য লইয়া যাবো খেলা দেখাইতে, সব শালায় দেখবেন যে তখন আর্জেন্টিনা, ব্রাজিল, সৌদি আরব, মরক্কো বাদ দিয়া আমেরিকা আর ইউরোপের দেশ ধরবো। জি আমরা জি, এইসব দেশ পছন্দ করি, জি 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 বুঝছেন নি? তখন কেউ সৌদি আরব যাইতে চাইবো না, সৌদি আরব তখন আর প্রিয় হবে না, তখন ইসলাম জিন্দা হবে না, মরক্কো, আলজেরিয়া এগুলা হবে না, তখন আমেরিকা, তখনই হয়ে যাবে অস্ট্রিয়া, জার্মান, ফ্রান্স, তখন আর কেউ ব্রাজিল আর আর্জেন্টিনা করবে না, করছে না ওখানে যায় কাম। আমরা হচ্ছে ওই জাত, আমরা ওই যে গুয়ের ভিতরে একটা বললে এটাও জিব্বাদি টাইম না। আর এখানে তো ভাই ডলারের খেলা চলবে, ডলারের খেলা। দেখতে থাকেন কতদিন চলে ডলারের খেলা, কি কি বেইসা শেষ পর্যন্ত। যে একটা নাটক দেখছিলাম ছোটবেলায়, ইয়ে ভাই ফরিদ ভাই ও মাসুদ ভাই আপনি বলতে পারেন, যে একটা নাটকে ওই হেরা মামা ভাই না দুইজন পরে পুকুরে জইমা কইতেছে, কয় স্যার আমি আমার আন্ডারওয়্যারটা বেশি। কয় কেন? কইছে না আন্ডারওয়্যার তো পইরা এটা বেচা দিতে পারবো, সৈয়দ বংশের আন্ডারওয়্যার বেশি। কইতে তুই পরনে তার কিছু নাই, আমি তো পানির তলায় আছি, কিছু দেখা যায় না। সব তো সরে নিয়ে গেছে, এখন খানার জন্য আন্ডারওয়্যার সহ বেচবো কয়দিন পর, বেশি দিন নাই, একটু দেখতে থাকেন কি কি হয়। কি কন ফরিদ ভাই? জি আমি আপনার সাথে অনেকটাই একমত। মন্ত্রী মিনিস্টার আর দরকার না, এখন আমরা খেলা দেখি, জি জি বলতে কি খেলাই দেখতে থাকি। ফলাফল ওই যে বললাম তো যে বাংলাদেশ এখন গনিমতের মাল, যে যেভাবে টানা হেঁচড়া করতেছে, যে যেভাবে ভোগ উপভোগ করবে, কিছুই করার নাই আমাদের। কিন্তু সমস্যা হলো যে শিল পাটায় ডলাডলি বাংলাদেশ নামক মরিচের কর্ম হবে সারা। আমরা দেখেছি যখন পরাশক্তিগুলো এরকম তৃতীয় বিশ্বের কোনো দরিদ্র দেশকে নিয়ে টানাটানি করে, তখন সেই দেশটা যুদ্ধ, দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ, দারিদ্র এইসবের মুখোমুখি হয় এবং হচ্ছে, ইতিহাস তাই বলে। আর এই বাংলাদেশটা তখন হয়ে যাবে, বাংলাদেশটা আরো বেশি বিপজ্জনক হয়ে যাবে। কারণ এখানে 18 কোটি মানুষ, পুরো মধ্যপ্রাচ্যে মানুষের সংখ্যা কত? মধ্যপ্রাচ্যের যদি আপনি ইরান সহ, ইরানকে যদি বাদ দেন 21টা দেশ, 21 দেশের লোক সংখ্যা কত? তাতেই পৃথিবী অস্থির হয়ে গেছে। গাজাতে 18 লক্ষ মুসলমান, তাতেই পৃথিবী অস্থির। বাংলাদেশে কিন্তু 18 কোটি। তাহলে শুধু বাংলাদেশ তো অস্থির হয়ে যাবে তা কিন্তু না, পুরো দক্ষিণ এশিয়া অস্থির হয়ে যাবে। আর এটাই কিছু কিছু পরাশক্তি চাচ্ছে। কেউ যেচে আনছে, কেউ পরিস্থিতির শিকার হয়ে মেনে নিতে বাধ্য হচ্ছে, কিন্তু এটা পৃথিবীর জন্য ভালো হবে না। এই 18 কোটি বাংলাদেশের জন্য তো ভালো হবেই না। এই বাংলাদেশের মানুষ এখনই ইতালি যাইতে, লিবিয়া যাইতে পানির জাহাজে মরে, মালয়েশিয়া মনে আছে কি শত শত রোহিঙ্গা মালয়েশিয়া যাওয়ার সময় মারা গেছে, থাইল্যান্ড যাওয়ার সময় মনে আছে কত রোহিঙ্গা যে ডুবে মারা গেছে, ওটা হিসাব কিন্তু কেউ দেয় না। তো এরকম এই বাংলাদেশে 18 কোটি মানুষ কোথায় যাবে? ভারত তার বর্ডার সিল করে দিবে। কারণ আপনি যত কিছুই বলেন, ওই 1 কোটি যখন যুদ্ধ বাজবে তখন আপনি ভারতে ঢুকতে পারবেন না। যদিও বাংলাদেশের মানুষ খাদ্যের অভাবে, নিরাপত্তার অভাবে ভারতে ঢুকে পড়বে, এটা ভারতের জন্য সমস্যা। ভারত তখন বর্ডার সিল করে দিবে। কত মানুষ পাচার হয়ে যাবে, কত নারী শিশু পাচার হয়ে যাবে, কত মানুষ বঙ্গোপসাগরে ডুবে মরবে, কত মানুষ যুদ্ধের নামে, গৃহযুদ্ধের নামে মারা যাবে। সেগুলো আমি চাই না এগুলো ঘটুক, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশ ওই দিকেই যাচ্ছে, আমরা ওই দিকে যাচ্ছি। আপনি যেটা বললেন যে করিডোর মানবী, আপনি জাতিসংঘের কথা বলেছে সেটা আমরা জানি, কিন্তু আমরা জানি জাতিসংঘ আর আমেরিকা টাকার এই পিটার ও পিট, এটা আমরা সবাই জানি। মনে করেন যে জায়গায় আমি যেতে পারবো না, আইনগত বাধা আছে, সে জায়গায় আপনার নামে আমি গেলাম। যে জায়গায় রাশেদ হায়দার ভাই যেতে পারবে না, সেইখানে, যেমন রাশেদ হায়দার ভাই চালিত বাংলাদেশে ভোট দিতে পারবে না, উনি ফ্রান্সের নাগরিক। এখন উনি বললেন যে আমার হোমন্দিতে ইলেকশন করতেছে, 2টা জাল ভোট দিয়ে আসেন। আমরা 2জন গেলাম, জাল ভোট দিয়ে আসলাম। ভোট তো দিলাম আমরা, কিন্তু কাজটা কার হইল? কাজটা রাশেদ ভাই। তো ওই রকম এই দেশে
এই দেশে ওই জাতিসংঘ যে কাজটা করে, জাতিসংঘের নামে জাতিসংঘ, জাতিসংঘের মা বাপটা কে? জাতিসংঘের মাও আমেরিকা, জাতিসংঘের বাপও আমেরিকা, জাতিসংঘের পোলাপানও আমেরিকা। আপনি তো তার বিরুদ্ধে কে খার, মানে কোন দিকে আপনি যাবেন? ওই জাতিসংঘ বলেছিল মানবিক করিডোর দিতে, এমনকি এখনো বলেছে যে যেন আরো রোহিঙ্গার জন্য জায়গা দেয়, জায়গাও চেয়েছে আমেরিকা, জাতিসংঘ চেয়েছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন যিনি দেখেন তিনি চেয়েছেন। অন্যদিকে সৌদি আরব, এই যে বললাম না যে সব আমরা গণিমতের মাল, সৌদি আরব আবার বাংলাদেশের ঘেঁটি ধরে বলছে তাড়াতাড়ি রোহিঙ্গাদের পাসপোর্ট দাও। অদ্ভুত ব্যাপার, আমাদের জাতীয় পরিচয়পত্র নবায়ন করার নির্দেশ এসে গেছে আর রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়ে দিলেন। এটা কি করে কি হয়? আপনি সংসদে বিল এনেছিলেন কোন দেশের মানুষকে পাসপোর্ট দেওয়া মানে নাগরিকত্ব দেওয়া? আপনি এটা সংসদে বিল আনতে হবে। সংসদ যদি মনে করে তবে সৌদি আরব গালে একটা চটকানা দিছে, কানটা ধরে মূল্যে দিছে, 70,000 পাসপোর্ট দিয়ে দিল ইউনূস সরকার। অথচ বাংলাদেশের দরিদ্র মানুষগুলো যারা ভারতে কাজ করতে গেছে, কামের বান্দি হইতে গেছে, দিনমজুরি করতে গেছে, তারা ফিরে আসবে, আপনি তার দেশে নিলেন না। মানে কত বড় ফাত্রামি! মানে সৌদি আরব মানে এই দেশটার, ওই যে চায়নার অ্যাম্বাসেডর নাকি বললেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চায়না মেনে নিবে না। তো ওই যে 70,000 যে পাসপোর্ট দিল, এটা কি বাংলাদেশের আভ্যন্তরীণ হস্তক্ষেপ না? আরে ভাই, আমি এখনো আমার পরিবারের আরো কিছু মানুষের পাসপোর্ট করাইতে পারি নাই, দিচ্ছে না। অন্যদিকে রোহিঙ্গাদের 70,000 পাসপোর্ট দিলেন। আমি বাংলাদেশেও পাই না। আমার এক পরিচিত ব্যক্তি আছে, তিনি বিদেশে 5 বছর থাকার পর পাসপোর্ট করতে পেরেছিলেন। 5 বছর, 5 ইয়ার্স তার যেভাবে রয়ে গেছে ওই পাসপোর্ট পেতে। তার জুতার তলা ক্ষয় হয়ে গেছে। একজন বাংলাদেশি নাগরিক, সে 5 বছরে পাসপোর্ট পায়নি। তসলিমা নাসরিন বাংলাদেশি নাগরিক, তিনি তার ফ্ল্যাট বিক্রি করবেন, পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন, পৃথিবীর 4-5টা বাংলাদেশি হাই কমিশনে গিয়ে তিনি সেই সুযোগ পান নাই, তার নাগরিক অধিকার। কিন্তু 70,000 রোহিঙ্গার পাসপোর্ট দিয়ে। ফরিদ ভাই, আমার 2টা ছেলে, একটার বয়স 10, একটার বয়স 9। ওদের জন্ম ফ্রান্সে, ওদের ফরাসি পাসপোর্ট আছে, এটা ঠিক আছে, কিন্তু আমি তো বাংলাদেশি, আমার ওয়াইফ তো বাংলাদেশি, আমাদের তো সব বাংলাদেশি। আমি ওদের দুইজনের পাসপোর্ট করতে পারি নাই, কারণ হচ্ছে যে বলতেছে আমার যে ওই জন্ম নিবন্ধন লাগবো, টিচার সার্টিফিকেট লাগবে। তবে এগুলা কই থেকে দুমা আমরা তো দিতেই পারবেন না। তাহলে এবার চিন্তা করেন, এই হইল অবস্থা। আমি যে আজকে যদি বাংলাদেশে কোনো মহিলারে যদি গর্ভবতী করে দিই, তার বাচ্চা সরাসরি ফরাসি নাগরিক হবে, কারণ আমি ফরাসি। আর সেই জায়গায় আমরা হাজবেন্ড ওয়াইফ দুইজন বাংলাদেশি হওয়ার পরও আমাদের বাচ্চারা বাংলাদেশি পাসপোর্ট পাবে না। যে এটা কিন্তু 70,000 রোহিঙ্গার পাসপোর্ট দেওয়া কিন্তু হয়ে গেছে। ইরান, সৌদি, ভারত হচ্ছে, আমি বারবার বলি, ভারত হচ্ছে চাণক্যদের পুত্র। ভারতবাসীরা চাণক্যের পুত্র। কোন ব্যক্তি যদি, আমি আপনাকে লিখে দিতে পারি আপনাকে, আপনি ম্যাকিয়াভেলি পড়ে আপনি কি করতে পারবেন আমি জানি না। ম্যাকিয়াভেলির সেই রাষ্ট্রবিজ্ঞানের সেই বিখ্যাত কিতাব পড়ে আপনি কতটুকু সফল হবেন বটে, কতটুকু হবেন আমি জানি না, গ্যারান্টি দিতে পারবেন। কিন্তু আমি লিখিত দিতে পারি, কোনো 25 বছরের তরুণ সে যদি 5 বছর শুধু চাণক্য নীতিটাই শুধু পড়ে, আমার ধারণা সে বাংলাদেশের সবচেয়ে ভালো কূটনীতিক হবে। মানে বাংলাদেশের মধ্যে হবেই। যে কোনো কূটনৈতিক যারা ব্যক্তি রয়েছেন তাদের চাইতে সে বেশি বুঝবে কূটনীতি। তাহলে ভারতীয়রা কি করবে? তারা তো তাদের কূটনৈতিক তৎপরতা যে আপনি দেখেন, আমি ভারতের উপরে মাঝে মধ্যে রাগ করতাম। যেমন যে ভিসাটা যখন দিল, আমার রাগ উঠে গিয়েছে, কেন ভিসা দিল? এখন তো সব জঙ্গিরা যাবে। কিন্তু না, তারা কি করেছে, তারা এখন থেকে 10 বছরের কথা চিন্তা করেছে, কমপক্ষে 5 বছরের চিন্তা করেছে। শুধু একটা বিষয় না, ওই দিন হায়দ্রাবাদের ওখানে গিয়ে বলছি যে ভিসা দেওয়ার আরেকটা কারণ আছে, সেটা আমরা লাইভে বলতে পারবো না, সঙ্গত কারণে। কারণ তাহলে অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে, সেটা বলা যাবে না, এবং সেটা বাংলাদেশের মানুষদেরই ক্ষতি বেশি হবে। সঙ্গত কারণে বলতে পারতেছি না। কূটনীতি এমন একটা জিনিস, আপনি যা বলছেন না সেটা কূটনীতি, আপনি যা বলে ফেলেছেন সেটা তো কূটনীতি না, আপনি তো বলেই দিয়েছেন।
যেমন চায়না বলে ফেলেছে যে বাংলাদেশের ব্যাপারে আভ্যন্তরীণ হস্তক্ষেপ আমরা মেনে নিব না। তার কিন্তু বক্তব্য প্রকাশ হয়ে গেছে। ভারত কি বলেছে? বলে নাই। তার মানে ভারত এটা আরো বেশি মানতেছে। ওই যে অক্ষয় কুমারের সে ডায়লগ, जो मैं बोलता हूँ वो मैं करता हूँ, আর जो मैं नहीं बोलता हूँ वो मैं डेफिनेटली करता हूँ। তো ভারতের রাজনীতি হচ্ছে এটা, যা সে বলে তা সে করে, যা সে বলে না তাহা কিন্তু সে করবেই। এটা হচ্ছে ভারতের কূটনীতি। এই কূটনীতির কারণে দেখেন আজকে জাপানের প্রধানমন্ত্রী কি বলেছে? নরেন্দ্র মোদী আমার ভাই। এই ট্রাম্প কি বলেছিলেন? নরেন্দ্র মোদী আমার বন্ধু। ওবামা কি বলেছিলেন? নরেন্দ্র মোদী আমার ভাই। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট আপনার চ্যানেলে এসে বলেছিলাম, কি বলেছে? মাদার অফ অল ডিলস সাইন করেছেন। আর্জেন্টিনা তাকে মানে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে ভারতকে জ্বালানির তেলের জন্য। রাশিয়ার সাথে তার সুসম্পর্ক, আমেরিকার কোনো ধাতানি মানে না। ইরান থেকেও তেল সে প্রকাশ্য গোপনে দুইভাবেই আনে। সৌদি আরবের সাথে তো ভালো সম্পর্ক, দুবাইয়ের সাথে তো সম্পর্কের হিসাবই নাই। অলরেডি দুবাইয়ে সে তার অস্ত্র ব্রহ্মস কি যেন ওগুলো বিক্রি করতেছে। তো এইটাই ভারতের কূটনীতি দেখা যায় যেটা খুবই ধীর গতিতে কাজ করতেছে, কিন্তু প্রশান্ত মহাসাগরের স্রোত কিন্তু বোঝা যায় না। আমরা কিন্তু কুমিল্লার, তারপরে চাঁদপুরের ডাকাতিয়া নদী বা যমুনার, জামালপুরের পারের যমুনার নদী, সিরাজগঞ্জের যমুনা নদীর স্রোতটা দেখতে পারি। কারণ কি? কারণ এটা গতিটা বোঝা যায়, আমাদের চোখে ধরে। কিন্তু প্রশান্ত মহাসাগর কিন্তু শান্ত না, নাম প্রশান্ত, তার যে গতি এত বেশি, ওইখানে কিন্তু কেউ উপস্থিত হলে বুঝতে পারে না। যারা প্রশান্ত মহাসাগরে ভ্রমণ করে তারা সেটা জানে। ওর গতিটা কিন্তু বোঝা যায় না, কিন্তু স্পিড কত, কারণ আমাদের চোখেই ধরে না সে কত দ্রুত গেল। আমি যখন বুলেট ট্রেনে বসেছিলাম চায়নাতে, তাই আমি বললাম যে এর না বলে এত গতি, শত শত গতিতে যায়। উপর দিকে তাকায় দেখি 600+। তখন আমি ভয় পাইছি। অর্থাৎ আমি আমাদের জামালপুরে যে ট্রেন চলে, যমুনা এক্সপ্রেস বা ব্রহ্মপুত্র বা অন্যান্য পদ্মা যাই বলেন বাংলাদেশের তিস্তা, ওইখানে ঝক্কর ঝক্কর গতি মাত্র সর্বোচ্চ 55, মানে রেলের হিসাবে 55 মাইল স্পিড। আবারও বলি, রেলের 55 সাথে কিন্তু সাধারণ মোটরসাইকেল গাড়ির মিলবে না, হিসাব আলাদা। ঠিক আছে, যেমন নটিক্যাল মাইল যেমন আলাদা, মাইল আলাদা, তেমনি রেলের গতি কিন্তু আলাদা। রেলে 55 মানে অন্য রকম। রেল কিন্তু 55-এর উপরে চলবে না, তাও আপে ডাউনে না। কারণ এটা কেমনে জানি? কারণ আমার বাসা ঘরটা হলো লোকো রানিং রুম, মানে জংশনের পাশেই, মানে যেখানে রেলের ইঞ্জিন ঠিক করে। তো আমরা সারা ছোটবেলা, আমাদের বয়স যখন 10 বছর, তখন থেকে আমরা রেলের মানে ওই হ্যান্ডেল ধরে লড়াচড়া করি। আমরা ওইখানে, আমি একা না, আমাদের মতো বয়সী যারা ছোট ছিল তারা কিন্তু, আমরা 14 বছর বয়সে আমরা রেলগাড়ি চালানো শিখছি, যখন সাইকেল চালানো শিখি নাই। এটা কিন্তু গল্প করি না, এটা সত্য। এটা বাংলাদেশের যত লোকশেড আসে, সেটা সৈয়দপুর হোক, ময়মনসিংহ হোক, জামালপুর হোক, সরিষাবাড়ি হোক, যারা লোকশেডের পাশে থাকে তারা এটা সবাই পারে। আমরা ওই রেলের ইঞ্জিন ঘুরাইতে ঘুরাইতে আমরা রেলগাড়ি চালানো শিখে গিয়েছিলাম। 30 বছর পর, 20 বছর পর একবার ধরেছিলাম, তাও মোটামুটি ঠিক মতোই চালাইছিলাম। তো রেলটা, এটা উদাহরণ কেন দিলাম? চাণক্য নীতির কথা। চাণক্য নীতিতে আবার ফিরে যাই। এরা সব সময় দেখবেন ধীর স্থির কাজ করে, ধীর স্থির কাজ করে। আপনি যত কিছুই বলেন, তাদের চাণক্য নীতি, তাদেরকে আপনি রাগ করতে পারেন। আমি বলেছিলাম যে কেন ভিসা দিল, পরে দেখি না তাদের বছরে 5 লক্ষ কোটি টাকা। এই চোখে দেখা এটা কে স্যারে বলেন তো? 5 লাখ কোটি টাকা। বাংলাদেশ কার কোনো দেশ থেকে 5 লাখ কোটি টাকা আয় করতে পারবে? বাংলাদেশ 20টা দেশে থেকে 5 লক্ষ কোটি টাকা আয় করতে পারবে? শুধু এক বাংলাদেশের ভিসা দিলে যদি 5 লক্ষ কোটি টাকা আয় হয়। হায়দর ভাই আমার যতই গালি দেয়, তার পোলা যদি আমার ভাড়ায় আইসা প্রতিদিন মোটামুটি 50,000 টাকা বিল করে, হায়দর ভাই আমার গালি দিলে কি? আমাদের রাশেদ ভাই গালি দিলে কি? মাসুদ ভাই গালি দিলে কি? মাসুদ ভাইয়ের মেয়ের জামাই যদি প্রত্যেক দিন আমার ভাড়ায় এসে মনে করেন যে 1 লাখ টাকা বিল করে বন্ধু বান্ধব নিয়ে, আপনি আমার গালি দিলে কি? আমি তো আমি বলি জি জি ঠিক আছে। যেন দেখেন না, মৌলবী সাহেবদের আপনি যতই লিল্লাঘর বলেন, সে কিন্তু রাগ করে না। রাগ করে যারা চাঁদা তুলতে যায়, মৌলবীদের মানুষ কিন্তু গালিও দেয়, তারপরেও তারা কিন্তু চাঁদা তুলে। কেন তুলে? গালি যতই দেন, দিন শেষে তো 35% কমিশন আছে, তার জন্য তারা রাগ করে না। এই যে ভিক্ষুকদের যে আপনি ভেসকি দেন, গালি দেন, ওরা কি রাগ করে? রাগ করে না। সারাদিন ভেসকে দিতে দিতে কেউ ফরিদ না হয় ভেসকে দিবে, ওই মাসুদ ভাই তো দিবে, হায়দর ভাই তো দিবে। তো ভারত কি চিন্তা করলো যে গালি তারা দিতে থাকে, আমার 5 লক্ষ কোটি টাকা ইনকাম। এই যে এই বছর 5 লক্ষ, যেটাকে 1 থেকে 1.5 লক্ষ কোটি টাকা ইনকাম করতো, এখন সেটা 5 লক্ষ কোটি টাকা। এটাই হচ্ছে চাণক্য নীতি।
তাহলে দেখেন ভারত এখন বাংলাদেশের সাথে ভারতের চরম সম্পর্কের অবনতি হয়ে আছে কিন্তু। তাহলে সেইখান থেকে সে 5 লক্ষ কোটি টাকা কামাই করে নেবে। অলরেডি এক ব্যক্তি রাশিয়ায় থাকে, সরি অস্ট্রেলিয়াতে থাকে, ভারতীয় ব্যক্তি, কি যেন খুদা, কি যেন তার নামের আগে পরে খুদা আছে, ভুলে গেছি নামটা। সে কি করেছে, 4 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে একজন। তো এটাই হলো ভারত, এটা হচ্ছে ভারতের চাণক্য নীতি। সে আমেরিকার সাথেও প্রীতি রাখে, রাশিয়ার সাথে তার প্রীতি আছে, এবং রাশিয়ার সৈন্য অলরেডি ঘাঁটি করে ভারতে বসে আছে। আপনাকে বলে দেই, এটা 2 মাস আগেই ঘটে গেছে, 2 মাস আগে ঘটে গেছে। এখানে অলরেডি রাশিয়ার সৈন্য ঘাঁটি করে আছে, এবং রাশিয়ার সাথে তার সামরিক চুক্তি রয়েছে, দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা চুক্তি রয়েছে। অর্থাৎ ভারতে হামলা, রাশিয়ায় হামলা, রাশিয়ায় হামলা, ভারতে হামলা, এই চুক্তি তারা করে রেখেছে। এটা কিন্তু পাকিস্তান সৌদি আরবের চুক্তি না, যে সৌদি আরবে যখন হামলা করবো, পাকিস্তানে যখন হামলা করবো সৌদি আরব আসবে না, কিন্তু সৌদি আরবে হামলা করে পাকিস্তানকে যা কামলা দিতে হবে, এরকম চুক্তি না। কিন্তু সত্যি সত্যি যদি আপনি ভারত হামলা করেন, রাশিয়া তার নিজের উপর হামলা করবে, হামলা মেনে নেবে। তেমনি রাশিয়ার উপর হামলাটা ভারতের উপর হামলা মনে করা হবে, সেই চুক্তি তারা। আবার আমেরিকার সাথেও বাণিজ্য চুক্তি আছে, ইউরোপীয় ইউনিয়নের সাথেও আছে, ইরানের সাথেও আছে, ইসরায়েলের সাথেও আছে, বাংলাদেশের শুধু পাকিস্তান ছাড়া সবার। আবার পাকিস্তানের উপরে তার চাণক্য নীতি আলাদা, পাকিস্তানের সাথে কোনো সম্পর্কই রাখে না, অথচ পাকিস্তান কিন্তু প্রতিদিন গালি দেয় না। ভারত বাংলাদেশ যেভাবে একেবারে ভাবির পোলারাদ, হাঁপানি রোগী সেও ভারত ভাঙিয়ে ফেলবে। আবার দেখি এটা কয়ার পানি খায়, ঠিক আছে, ওইটা কইতে গলা আটকা যায়, ওটা আবার পানি খায়। এরকম হাঁপানি রোগী, রিক্সাওয়ালা, লিল্লাখোর, তারপর রিটায়ার্ড মেজর যে হাঁটতে পারে, উষ্টা খায় পড়ে যায়, সেই লোক বলে ভারত দখল করবে। তারপরে ভারত কিছু বলছে বাংলাদেশ নিয়ে? বলে নাই। রপ্তানি বন্ধ করে নাই, আমদানি বন্ধ করে নাই, বরং আরো ভিসা দিয়ে দিছে। কিন্তু পাকিস্তান কিন্তু এয়ার টাইট, আকাশ পর্যন্ত নেই, এয়ার টাইট করে দিচ্ছে, সব বন্ধ। তাদের নীতি কিন্তু এক একজনের সাথে এক এক রকম। তো আপনি যদি ভারতের কূটনীতিকে, আমি যে বললাম, যেটা আবার বলতে চাই, যে চাণক্য নীতি কেউ যদি শুধু পড়ে, কিছুটা আমাকে দেখেও বুঝেন। আমার আগে খুব রাগ উঠতো, এখন রাগ উঠে না। যেমন কিছুদিন আগে একজন আমার নামে খুব বদনাম করতেছে, আমি জানি, মনে করেন আমার নামে আপনার কাছে বদনাম করতেছে, আপনাদের দুইজনের কাছে আপনারা আমার বলে দিতেছে। একবার রাগ উঠেছিল যে তার বিরুদ্ধে অ্যাকশনে যাই, বললাম না, সে একাই থেমে যাবে। দেখি থেমে গেছে, কি দরকার? যদি আমি তার বিরুদ্ধে অ্যাকশনে যাইতাম, তাহলে কি হইতো? আমার একটা আলাদা হেডেক, আমার পড়ালেখা নষ্ট হইতো, আমার বক্তব্য দেওয়া নষ্ট হইতো। দোস্তি না ঝুটে, দুশ্মনী না টুটে, একটা কথা আছে না? ওই যে আওয়ামী লীগ বলেছিল যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, বিরাট পাপ করছিল এই কথা। কিন্তু বিএনপি নেতা কি বলছে? যে ভারতের সাথে আমাদের সেই স্বামী স্ত্রীর সম্পর্কে যাদের কোনো ডিভোর্সই হবে না। এটা আমি বলি নাই, কিন্তু যে ভাবির পোলারা লিখতেছে না, ভারতের গুনাই ধরো না। এখন আপনি যদি বলেন যে এখন পাড়া যদি বলে সিংহরে আমি গুনাই ধরি না, এখন পাড়া সিংহ কি করতে পারে তারা? এখন গাধা যদি বলে হাতিরে গুনাই ধরে না, হাতি তারা কি করবে? হাতি কি গাধার সাথে গিয়ে মারামারি করবে? ওইটার আপনি কি জবাব দেবেন? কেউ যদি তিতপুটি মানে তার কিনা মাছ যদি বলে রুই মাছের আমি গুনাই ধরি না, এখন কি করবে রুই মাছ? বলেন, আপনার বাইসে গেছে যে রুই মাছরে বলছে যে মনে করেন 10 কেজি রুই মাছের দার কিনা মাছ একটু বলতেছে, আমি তো রুই মাছের গুনাই ধরি না, যেহেতু একটা টাকি মাছের সামনে পড়লেই না ওরা সাইজ করে ফেলাইতো। তো পাইছে গেছে যে ভারত হচ্ছে শৈল মাছও না, মাগুর মাছও না, ভারত তো রুই মাছ খাই ফেলে না। তো যদি ক্যাটফিশ হইতো, পাকিস্তানের মতো ক্যাটফিশ হইতো, ছোট হইলো খাই ফেলতো, তখন বুঝতো মজা। আর আপনি যেটা বললেন যে আম দেওয়া, আমই দিচ্ছে না, তলে তলে আরো কি দিচ্ছে, এই যে আপনি কি মনে করেছেন ভারত এমনি বিশ্বাস করেছে? একটা কিছু তো লেনদেন হয়েছে। ভারত তো ওই যে 1 বছরে 5 লক্ষ টাকা কামাইবে, শুধু কি সেই কারণে আপনার মনে হয়? আমার কিন্তু মনে হয় যে এই সরকারের সাথে কোনো আলোচনা হয়েছে, গোপন কোনো সমঝোতা হয়েছে। আপনি তো শুধু আম দেখতেছেন। আম যদি প্রকাশ্য দিয়ে থাকেন, মেয়ার জামাইবারে যদি আপনি প্রকাশ্যে আম পাঠায় থাকেন, তাহলে গোপনে তো জামও পাঠাইছেন, গোপনে তো আনারসও পাঠাইছেন। মেয়ার জামাইবাড়ি বাইচান্স পোলার বউ যদি দেখে, তাহলে তো খেয়ে যাবে, মানে চীন খেপে যাবে, আমেরিকা খেপে যাবে। আপনি যে তলে তলে আরো কি দিচ্ছেন বা দিচ্ছেন না, আমরা কিভাবে বুঝি? এই যে শিলং সালাউদ্দিন এত বছর ভারতে থাকলো, ভারত তাকে বহাল তবিয়তে ছেড়ে দিল, আমরা তো বুঝলাম না। তাকে আবার মন্ত্রী হইতে দিল, আমরা তো হিসাব বুঝলাম না। দালমে কুস্ত কালা হ্যাঁ, কে যে কার সখী, তুমি কার, কে যে আসলে কার, এটা তো বোঝা বড় মুশকিল। এই জামাতি যে ভারতের দালালি করতেছে না, ভিতরে ভিতরে আপনি কেমনে বুঝলেন? এই যে সারাদিন ইহুদিদের বিরোধিতা করে, ইসরায়েলের বিরোধিতা করে, বর্তমান সরকার যে সাবেক ভিপি নুরা,
এখন প্রতিমন্ত্রী সরকারের প্রবাস কল্যাণ নাকি কি যেন মন্ত্রী, প্রবাসী শ্রম কল্যাণ মন্ত্রী, এমপি সাহেব। তে এই ভিপিনুরা তার সাথে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার ছবি আছে, এটা তো সে নিজেও স্বীকার করেছে। রাজনীতি খুব জটিল বিষয়। আপনি যেটা বললেন, আম পাঠাইছে, কয়দিন পরে জাম পাঠাবো, এরপরে ইলিশ মাছ পাঠাবো। গোনায় না ধরাতেই গিফট দেয়, গোনায় ধরলে না জানি কি হবে। এখন এই সমস্ত গণ্ডমূর্খদের ব্যাপারে কি সমালোচনা করব? কারণ হইলো এদের কাছে আমেরিকার যে এক মৌলবি দেখলাম না, আমেরিকা দখল করবে, আমেরিকাকে প্রদেশ ঘোষণা করবে, 1 কোটি লোক নিয়ে ভারত দখল করবে। এদের কাছে তো পৃথিবীর কেউ কিছু না, এরা সব দখল করতে পারে। এই সমস্ত লোকদের না আপনি কি, আর যেটা বললেন গিফট, এখন ভারত এই যে বললো না গোনায় ধরি না, কে যেন বলছে লেখলেন, এখন আমরা তো উল্টা দেখতেছি। হায়দার ভাইয়ের আমি এত গিফট পাঠাই, হায়দার ভাই কিছুই দেয় না, তার মানে কি আমার গোনায় ধরে না? তার মানে হায়দার ভাই আমার গোনায় ধরতেছে না। অনেকে আছে না, নেতার বাড়ি এই কাঁঠাল নিয়ে যায়, আম নিয়ে যায়, জাম নিয়ে যায়, জমিদার বাড়ি যায়, বারান্দায় রেখে আসে, জমিদার তো পাত্তা দেয় না। ভারতের কাছে আমার ওইরকম কি জিজিয়া কর দিল নাকি? আমার তো উল্টা মনে হইতাছে যে হিন্দুদের কাছে জিজিয়া কর নিবে, তো জিজিয়া কর হিসেবে মানে মুসলমানেরা এখন, বাঙ্গু মুসলমানরা এখন জিজিয়া কর হিসেবে শুভেন্দু অধিকারীর কাছে আম পাঠায়, ত্রিপুরা মানিক শাহের কাছে আম পাঠায়, কয়েকদিন পরে নরেন্দ্র মোদীজির কাছে পাঠাবে, ইলিশ মাছ পাঠাবে, তাই না? এগুলো পাঠাবে। আমরা তো উল্টা দেখতেছি, তারাই আমাদের গোনায় ধরে না। আপনাকে গোনায় না ধরলে এখন কি করা আছে? কামলা যতই গৃহস্থর বাড়িতে জিনিস নিয়ে যাক, গৃহস্থ তো সহজে কামলার বাড়িতে কিছু নিয়ে যাবে না, এটাই স্বাভাবিক। এদের লজ্জাও করে না, সারাদিন বলে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। কিন্তু এরা ভিসার জন্য ওই ঘন্টার পর ঘন্টা না, ভোর 5টার সময় এসে লাইন দিবে, আবার ভিসা নিয়ে একবার গালি দিবে, আবার জহর নামাজ, আসর নামাজের সময় ভিসা নিবে, এসে নামাজের সময় আলহামদুলিল্লাহ বলবে, ফজর নামাজের সময় ভারতকে গালি দিবে। পরের দিন সকালবেলা দেখবেন কলকাতা এসে হাজির, পরের দিন সন্ধ্যায় দেখবেন যে দিল্লি বা চেন্নাই গিয়ে হাজির চিকিৎসা করার জন্য। তো বাংলাদেশের মানুষের চরিত্র, মানে বিশেষ করে বাংলাভাষী মুসলমানের চরিত্র বিশ্লেষণ করা খুব কঠিন কাজ। আমার মনে হয় যে ওই যে কোন আগে নাকি জিনেরা কোন সব কাজ করে দিত, সব কাজ ওরা বল, জিন আমার পদ্মা ব্রিজ বানাই দিবে, আটলান্টিক মহাসাগরের ব্রিজ বানাই দিবে। কিন্তু বাংলাদেশি বাংলাভাষী মুসলমানের মন সম্পর্কে যদি জানতে চান, এই জিন পারবে না। সে মাপ চাবে, প্রয়োজনে জিন আত্মহত্যা করবে। কারণ বাংলাদেশের মানুষ সম্পর্কে আপনি বুঝতেই পারবেন না। কারণ এখানে সারা জীবন দেখলাম যে ভারত বিরোধিতা রাজনীতি করে এই বিএনপি। আমাদেরকে সিগারেট হিসাব দেখি ভারতের চাদর পরে। আমার জীবনে আমি 2 বার ভারতের চাদর কিনেছিলাম, 2 বার। আর রিজভী সাহেবের ঘরে সবই ভারতীয়, জামাতের আমিরের ঘরে সবকিছু ভারতীয়, ডাক্তার মাসুদের ঘরে সবকিছু ভারত। ঘরে যান, সব কসমেটিক ভারতীয়, নিশ্চিত থাকেন। সে চাইনিজ কসমেটিকও ব্যবহার করে না, বাংলাদেশে ব্যবহার করে, সব ভারতীয়, আপনি নিশ্চিত থাকেন। কারণ ইউরোপ আমেরিকা শুয়োরের চর্বি থাকবে, এই ভয় করবে না। রইল বাকি কি? ভারত। কারণ ভারতের তো শুয়োর খায় না, গরুও তারা ব্যবহার করে না, বিকল্প চর্বি, কৃত্রিম চর্বি ব্যবহার করবে। ওইখানে ভারতের কাছেই যাবে, যেতে হবে, আর ছাড়ার উপায় নাই। আপনাকে আম দিতে হবে, জাম দিতে হবে, কাঁঠাল দিতে হবে, লিচুতে তেল মেরে যদি একটু তেল আনতে পারেন। আর ওই যে আপনি বললেন না যে টাকা দিয়ে তো কিনছি, ভাই টাকা দিয়ে আপনি ইরান থেকে তেল কিনবেন, ইন্ডিয়া যান কেন? আপনি আপনার মায়ের পেটের ভাইয়ের সাথে যদি ঝগড়া থাকে, তার দোকান থেকে 100 টাকা তেল কিনেন না, সরিষার তেল। আপনার ভাইয়ের সাথে যদি ভাইয়ের মিষ্টির দোকানে তার সাথে ঝগড়া লাগে, আপনি 100 টাকা দই নিবেন না। আপনি ভারত থেকে এত তেল আনেন, ঘটনাটা কি? আর কোনো দেশ নাই? ও আর কোনো দেশ নাই, ওগুলো আমরা কিন্তু বুঝি। টাকা মানে বিষয়টা এরকম, ফকিরে ভিক্ষা দিলে বলে ভিক্ষা কি মাগনা দিছেন, সব কামাই করছেন না। বক্তব্যটা কিন্তু ওইরকম মনে হয়, বুঝতে পারছেন? বক্তব্যটা ওইরকম। টাকা দেয়া ভারত থেকে আনবেন কেন? টাকা দিয়ে আমেরিকা থেকে কিনেন। টাকা আমেরিকা থেকে বেশি দিয়ে আপনি গম কিনতেছেন না, আপনি বেশি দাম দিয়ে গম কিনতেছেন না, আমেরিকা থেকে আনেন, ইরান থেকে আনেন আপনার ভাই, পাকিস্তান থেকে আনেন আপনার দুলা ভাই, ওইখান থেকে আনেন, আফগানিস্তানে আনেন। আফগানিস্তান না থাকলে নদী থেকে তেল বের করে নিয়ে আসেন, আইতুল কুরসি করে ফু দিবেন, আফগানিস্তানের ভিতর থেকে তেল শুরু হয়ে যাবে বেরোয়া, নিয়ে এসে পড়বেন। আপনি কেন ভারতে যাবেন? তবে আপনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা, ওই যে খাতরা দর্শক লিখছে না, ভারতকে গোনায় ধরে না, ভারতেই আমাদের গোনায় ধরে না। তাই এত আম দেওয়ার পরেও তারা আমাদের জন্য এক বাড়ি জাম পাঠাইল না। অপেক্ষা করেন, আরো কিছুদিন দেখেন কি হয়, অপেক্ষা করি। এখন আপনার দেশে আম ছাড়া আর আছে? আম ছাড়া তো আর কিছু নাই। 71-এর যুদ্ধের পরে যা সুন্দর ছিল সব পাইকারা লয়ে গেছে, আর এখন পৃথিবীতে যা সুন্দর আছে সব ইন্ডিয়াতে আছে।
সুতরাং আপনার কাছে তো তেমন কোনো সুন্দর কিছু নেই যে আপনি পাঠাবেন, আমি পাঠাই। আর এখন আপনারা বলেন যে আপনি এতক্ষণ ফরিদ ভাইও বলতেছিল যে ভারত গণায় ধরে না, ভারত কিছু দিবে কেন? না ফরিদ ভাই, ভারত কিন্তু একটা জিনিস দিছে, তো ইনফরমেশনটা আপনাদের দিই। গতকাল এইখানকার সময় আপনার 7টার সময় যে একটা রিপোর্ট আমি পাইছি, সেটা হচ্ছে যে পর্তুগাল এম্বাসিতে শুধু বাঙালিদের 7,500 ফাইল জমা হয়েছে গত 2 দিনে, মানে বৃহস্পতিবার আর শুক্রবারে 7,500 ফাইল জমা হয়েছে। ওইখানের দালাল এবং বিভিন্ন জনের হিসাব মতে দেখা গেছে যে আগামী 1-1.5 মাসের ভিতরে কম করে 1.5 লক্ষ ফাইল জমা হবে শুধুমাত্র পর্তুগাল এম্বাসি ভিসার জন্য, স্টুডেন্ট ভিসা, অমুক ভিসা, তমুক ভিসা। এরপরে এক লোকেরা ফোন দিলাম, দিল্লির আরাকাসান সড়কের এক হোটেল মালিক রে, এখানে আমি বউ আগে ছিলাম, ওর সাথে এখনো কথা হয়। ও কইতেছে এই রোডের কোনো হোটেলের কোনো বিছনা খালি নেই, হয় যেটা 500 টাকা ভাড়া, এটা 1,500 টাকা ভাড়া হয়ে গেছে, খালি। তো ভারত দেয় না, ভারত দিছে না। এই যে একটু ভিসা দিছে, আপনারা গরিবরা যাইয়া মোটামুটি ভিসা অ্যাপ্লাই করতে পারতেছেন, আপনাদের কিছু কর্মজীবী ছেলে পেলে বিদেশ আসবে, তো ভারত দিছে। আর ভারতের পা না চাইটা, ওই যে একটা কথা শুনেন যে হাতির দাঁত দেখানোর একটা আর খানার আর একটা কি, এ জমাইতা বিএনপি এনসিপি যা আছে এরা দেখায় ভারত বিরোধী, কিন্তু এরা নিজেরা মানে গালাগালি, সারাদিন গালাগালি করে সন্ধ্যার পরে নরেন্দ্র মোদীর কয় যে স্যার আমরা গালাগালি করছি, প্লিজ আপনি মাফ করেন না, মাফ করেন স্যার, আমাগরে আপনি ইয়ে করেন না স্যার, আমরা একটু গালাগালি করি স্যার, নাহলে তো আমাকে রাজনীতি টিকে না। এগুলো সবাই বুঝে, কিছু কিছু 2-1 বঙ্গু বুঝে না, অশিক্ষিত বাঙালি এরা বুঝে না যে কাহিনী কি। এখন আম পাঠাইতেছে, কারণ ওরা জানে যে আম, ইলিশ এগুলা পাঠাইয়া যদি তেল না মারে তাহলে তো বিপদ আছে। কারণ শুভেন্দ্র হওয়ার পরে অনেক গালাগালি করছে, যে যখন পুশব্যাক হইতেছিল তখনও সংসদে দাঁড়াই শুভেন্দ্রের গালাগালি করছে। তো সেই শুভেন্দ্রকে আবার আম দিয়া, জাম দিয়া, দুধ দিয়া তেলাইতেছে, বুঝতে পারছেন না এগুলো কি? ফরিদ ভাই করেছে না, মাইয়ার ঘরে তো চুরি করে আম জাম পাঠায়, লগে আরো কি কি পাঠায়। লগে আমার যতদূর মনে হইতেছে, আমার যতটুকু মনে হচ্ছে, এটা আমি শিওর বলবো না, আমার মনে হয় অলরেডি ওই যে বর্ডার এরিয়া যেটা আছে না বাংলাদেশ ভারত, ওখানে বাংলাদেশের ভেতরে বাংলাদেশের যে বিজিবি এবং সেনা ক্যাম্প আছে, সেইখানে সম্ভবত 70% রয়্যাল লোকই কাজ করতে হবে। গত 15-20 দিনের খবর পেতেছে এই চুক্তি হয়েছে যে তোরা নাম কোয়াস্তে থাকবি কিন্তু ভিতরে র কাজ করবে। দেখেন এই চুক্তি করে আইছি কিনা, দোস্ত খালি কয় যে আওয়ামী লীগ। তোমরা এই বিএনপি, জামাত, এনসিপির কোন কোন অবদানকে অস্বীকার করবে? কেন চায়নাদের মাথা খারাপ হয়ে যেতে বুঝেন না? পরে পাঠাবে কেন? পুরো বাংলাদেশটাই তো পাকিস্তানকে দিয়ে দিছে, আপনি আম পাঠাইতে হবে কেন? যা মন চাইতে জাহাজ দিয়ে আসতেছে, নিতেছে। আর আপনি আম কিভাবে পাঠাবেন? 25 টন পপি পিস পাঠাইছে, ড্রাগের পিস পাঠাইছে পাকিস্তান, আপনার জন্য অনেক কিছু পাঠাইছে। তো এত চিন্তা করেন কেন? জঙ্গি পাঠাইতেছে বাংলাদেশ, আরো জঙ্গি কেবল পাকিস্তান অন্য দেশ থেকে আনতেছে অ্যারাইভাল ভিসা দিয়ে। যেটা আপনি বললেন ডলার নিয়ে, অর্থনীতির ছাত্র না আমি, অর্থনীতি অত বুঝি না। অর্থনীতি আমার কাছে, অর্থনীতির একটা অংশ আমার কাছে খুব কঠিন মনে হয়। তবে এতটুকু বুঝি যে আমেরিকা আপনার জর্জ বার্নার্ড শকে বলেছিল যে, ভুলে যাই আমার নাম, হয় আইনস্টাইন না জর্জ বার্নার্ড শ, নাম ভুলে যাই, এই দুইজনের একজন বলেছিল যে সোভিয়েত ইউনিয়ন টিকবে না, সমাজতন্ত্র টিকবে না। বলছে কেন? বলছে আমেরিকা চায় না তাই টিকবে না। এখন সেটা কিন্তু ঠিক নাই। ওই মৌলবীদের দিয়ে, এই যে যারা ডলারের বিরুদ্ধে লাগবে না, জাস্ট এই মুসলমানদের দিয়ে তার পিছনে লাগাই দিবে। চাইনা যদি ডলারের বেশি পিছনে লাগে, মুসলমানদের লাগাই দিবে। সৌদি আরব বলছিল পেট্রো ডলার চলবে না, তারা নিজস্ব, ওই যে দেখেন খবর কিন্তু হয়ে গেছে, মধ্যপ্রাচ্যে তার 1 মাস পরে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। তো যারা বলতেছে, শুনেন, স্বপ্ন দেখতে তো সমস্যা নাই। যখন কেউ সমাজতান্ত্রিক আন্দোলনে আসে তখন সে কি স্বপ্ন দেখে? সারা দুনিয়া আসে সমাজতান্ত্রিক রাজনীতি, এটা তো গরিব মানুষের জন্য হয়ে যাবে, ডাক দিলে লাখ লাখ লোক। পরে যখন ডাক দেয় দেখে তার বউ তার সাথে নেই, বুঝতে পারছেন? তো এই যে আমেরিকার বিরুদ্ধে যারা জোট করে, যখন আমেরিকা যে এই যে ইরানের তামা বানায় ফেললো, একেবারে
মনে করেন যে এইরকমই তামা বানাইছে যে বাপের জানা যায় পোলা মুস্তফা থাকতে সাহস পায় কি ডর টানা দেখাইছে শ্বশুর বাড়ি। যাই হোক শুনেন, তো যাই হোক এখন এই ইরানে এই খোমেনির পোলা মানে কি মাইটে আমেরিকা দিছে, ইসরায়েল দিছে যে পোলায় জানা যাইতে ভয় পায়, অথচ চাপা মারে আল্লাহ ছাড়া কাউরে ডরায় না। কিন্তু এখন দেখি না, আল্লাহ ছাড়াও আমেরিকার দেখে ডরায়, ইসরায়েলের দেখে ডরায়, তাদের বাপের জানা যায় আসা কত বড়, মানে কত বড় কি বলবো, আর গালি দেওয়ার দরকার নাই, অন্য বিষয়। তো আপনি যেটা বললেন আমেরিকার ডলারের বিরুদ্ধে এখনই পৃথিবীর কোনো দেশের এত মুরদ হয় নাই, এবং আগামী 50 বছর 100 বছরও দেখতেছি না কোনো দেশের এত মুরদ হবে যে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ করবে। আমার মনে হয় এরকম মুরদ কোনো রাষ্ট্রেরই নাই, থাকলে একদিন আমেরিকা যা যা করতেছে এতদিন তার মুখোমুখি হইতো, কেউ নাই তার পক্ষে। ডলারের বিরুদ্ধে আপনি কিছুই করতে পারবেন না, সম্ভবই না। এগুলো এমনি বলতেছে, দিন শেষে গিয়ে দেখবেন সব ডলার ছাড়া যত কিছুই কম, দিন শেষে যত এই জাপানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আমেরিকা। জাপানের এই মুহূর্তে জাপানে কত হাজার সৈন্য আছে আমেরিকা, সেই কথা তো কেউ জানে না, এগুলো বললে কোনো লাভ নাই, বুঝতে পারছেন? আমেরিকার বিরুদ্ধে আপনি কিছুই করতে পারবেন না। ওইগুলো গল্প, বহু রাজনৈতিক নেতার গল্প শুনেছি, বহু বিশেষজ্ঞের কথায় 30 বছর যাওয়া শুনতেছি, এই আমেরিকা গেল, এই আমেরিকা শেষ, এই ডলার শেষ। এটা 40 বছর যাবো যখন থেকে রাজনীতিতে নেমেছি, মানে হাফ প্যান্ট পরা শিখছি কেবল, তখন থেকে এই গপ্প শুনতেছি, এই আমেরিকা শেষ, এই ডলার শেষ, শেষ হইতেই আছে, হইতে হইতে দেখি যে যারা এগুলো বলে তারাই শেষ হয়ে যায়। এটা কিছুই হবে না, আমেরিকার বিরুদ্ধে আপনি কিছুই করতে পারবেন। আমেরিকার বিরুদ্ধে একটা সরাসরি বিবৃতি দেওয়ার মতো মুরদ নাই কোনো দেশের। যেই দেশে আমেরিকার প্রেসিডেন্টের নামে মহিষ হইলে তারা কুরবানি দিতে পারে না, তারা বুঝি ডলারের বিরুদ্ধে লড়বে, কি বলেন আপনি? এই যে ইরানের তামা করলো, কোন দেশ বলছে ইরানের কিছু করতে পারবে না? এই যে ভেনেজুয়েলাতে প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল, কোন দেশে মুরদে কুলাইছে সামনে যায় ঠেকাইতে পারে নাই, পারবে না রে ভাই, একটু বুঝলে লাভ নেই। আমেরিকাকে ধরতে আরো 100 বছর 200 বছর লাগবে, এর আগে আমেরিকার ধারে কাছে যেতে পারবে না, এটা বলে লাভ নেই। জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষায়, দীক্ষায়, প্রযুক্তিতে তারা দুনিয়ার সেরা। আপনি তারা কিভাবে ধরবেন? ওই মাদ্রাসা বানায় তারা আপনি ধরবেন? হ্যাঁ, মাদ্রাসা বানায়, কমই মাদ্রাসা বানায় আপনি আমেরিকার ভাই, ঢিলাকুলু বানাই, হ্যাঁ ঢিলাকুলু বানায় আপনি ওরা ধরবেন? এত সস্তা? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হায়ার মাদ্রাসা বানায় আমেরিকারে ধরবেন? এত সস্তা? সেটা পৃথিবীর যে কোনো দেশই বলেন, পারবেন না, সম্ভব না। ধন্যবাদ। আপনারা জানেন বাংলাদেশে একটা মৌসুম চলছে, জুলাই সিডিআই। এখন এই জুলাই সিডিআই শুনে শয়তানের গায়ে যেভাবে আগুন লাগে, আজকে 71-এর ঘাতক রাজাকার, আল বদর, আল শামস, জামাতে ইসলামী, নেজামে ইসলামী, মুসলিম লীগ এবং শান্তি বাহিনীর সন্তানরা এবং তাদের আদর্শিক সন্তানরা এখন সিডিআই জ্বরে ভুগছে। বাংলাদেশের একজন প্রসিদ্ধ বিখ্যাত একজন অভিনেত্রী এবং বাংলাদেশের বিখ্যাত এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপন্যাসিকদের একজন হুমায়ুন আহমেদের স্ত্রী, তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রী। সমস্যা কি? আপনারা যারা জুলাই সিডিআই এর উত্তরাধিকারী তারা তো 4 বিয়েতে বিশ্বাস করেন। হুমায়ুন আহমেদ তো একসাথে 4 বিয়ে রাখেনি, সর্বোচ্চ 2টি, আর তাও তিনি প্রথম স্ত্রীকে আইনসম্মতভাবে তালাক দিয়েছিলেন এবং তিনি পরবর্তীতে বিয়েও করেছিলেন। সুতরাং শাওনের সাথে এই বিয়ে হওয়া নিয়ে তাদের তো কোনো মাথা ব্যথা থাকার কথা না, কারণ ইসলামের ইতিহাস ঘেঁটে দেখেন হুমায়ুন আহমেদের সাথে হুমায়ুন আহমেদের স্ত্রীর বয়সের পার্থক্য যত, আপনাদের যে আদর্শিক যেসব মানুষরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছে তাদের বউয়ের সাথে তাদের কিন্তু তফাৎটা আরো কম। সুতরাং ওটা নিয়ে মানুষ কোনো আপনাদের কথায় ওই জুলাই সিডিআই এর মতো এই সিডিআই। এখন খেয়াল করে দেখেন বাংলাদেশে যে জুলাই সিডিআই চলছে, জুলাই সিডিআই কেন চলছে? একটা সমাজ ব্যবস্থায় যদি মানুষ যদি কোনো একটা সিস্টেমকে অ্যাকসেপ্ট করে, মানুষ কিন্তু তার বিরুদ্ধে গালিগালাজ করে না। 1971 সাল থেকে 53 বছর আপনি কি শুনেছেন মুক্তিযুদ্ধকে কেউ গালি দিলেও চুরি করে গালি দিতে হয়েছে? চুরি করে। রাজাকার, আল বদর, আল শামস যারা 1971 সালে বাংলার নারীদেরকে দর্শন করেছে, বাংলার শিশুদেরকে পদপিষ্ট করেছে, বাংলার 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 1 কোটি মানুষকে দেশান্তরিত করেছে, সেই রাজাকার আল বদরদের সন্তানরা আজ বাংলাদেশে জুলাই বিপ্লব নামে একটি সাম্প্রদায়িক একটি জঙ্গি হত্যাকাণ্ডের মাধ্যমে
একটি প্রতিষ্ঠিত একটি সরকারকে, একটি বিধি ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই ধ্বংস করতে গিয়ে বাংলাদেশটি ধ্বংস হয়ে গেছে। পৃথিবীতে আপনি যদি আজকে খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশের এখন যে ব্যান্ডিং, সেই ব্যান্ডিংটা হচ্ছে বাংলাদেশ মৌলবাদের উত্থান ঘটেছে। বাংলাদেশে আইএস জঙ্গিরা পৃথিবীর যেখানে যেখানে ছিল, পাকিস্তান হয়ে সেটি এখনো বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। বাংলাদেশে হামাসের শাখা খুলেছে, বাংলাদেশে আল কায়দা জঙ্গিদের নেটওয়ার্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের রাস্তায় রাস্তায় লা ইলাহার পতাকা, সাদা পতাকা এবং কালো পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে আপনারা বোঝেন যে এই বাংলাদেশকে আমরা একটি অসাম্প্রদায়িক চেতনার একটি বাংলাদেশ, হাজার হাজার বছর থেকে এখানে বৌদ্ধ, এখানে জৈন, এখানে শিখ, এখানে হিন্দু এবং সর্বশেষ মুসলিম ধর্ম রাজত্ব করেছে এবং করছে। আপনারা খেয়াল করে দেখেন, কথায় কথায় ভারত বিরোধিতা কার মুখে? ওই রাজাকার ৭১-এর ঘাতক দালাল আলবদরদের মুখে। অথচ দেখেন, ভারত হচ্ছে একটি মুসলিম রাষ্ট্র। কত বড় মুসলিম রাষ্ট্র, যেই দেশে পৃথিবীর সবচাইতে বেশি মুসলমান, প্রায় ৩০ কোটি মুসলমান বসবাস করে। তার মানে ভারতে হিন্দু থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, জৈন থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, কিন্তু নিদেন পক্ষে ৩০ কোটি মুসলমানও কিন্তু বসবাস করে। আপনি প্রতিদিন বলছেন যে ভারতে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, দাঙ্গা হচ্ছে, মুসলমানদের গরু জবাই করতে দিচ্ছে না, হত্যা নির্যাতন হচ্ছে, মুসলমানেরা নিপীড়িত হচ্ছে, আপনি বলছেন। কিন্তু পরিসংখ্যান, বিশ্ব সভ্যতা কিন্তু তা বলে না। কেন বলে না? আপনি খেয়াল করে দেখেন, ১৯৭১ সালে মানে স্বাধীনতার পরেও বাংলাদেশে ১৯% হিন্দু ছিল, সেটা কমতে কমতে এখন ৯% এসছে। আর বাকি 10%কে এই মোল্লা, এই রাজাকার, আলবদর, আল শামসদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক নিষ্পেষণের মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত করেছে। এবং আরও যে ৯% বা 10% সংখ্যালঘু মানুষ আমাদের দেশে রয়েছে, তারা তাদেরকেও বিতাড়িত করতে চায়। কিন্তু আমাদের ৭১-এর চেতনা সেটা ছিল না। তাই তো এই ৭১পন্থীরা এখন জুলাই সিডিআই দিয়ে শুরু করেছে। খেয়াল করে দেখেন, আমি যে কথাটি বলছিলাম যে ৫৩ বছরে কোনো মানুষের বুকের পাটা হয়নি। ১৯৭১কে কটাক্ষ করে মেইন স্ট্রিমের কোনো ব্যক্তি কথা বলেছেন, যত কিছুই বলেন, এই যে শুয়োরগুলা মানুষ হত্যা করেছে এই স্নাইপার দিয়ে। আপনি জানেন, নীলোফার চৌধুরী মণি বা নীলোফার ইয়াসমিন মণি বিএনপির একজন সাংসদ, তিনি বলেছেন যে তিনি 2 জনকে খাইয়েছিলেন ওই যখন জুলাই আন্দোলন চলে। তারা বলল, আমাদের চোখের সামনে চুরি করে করে স্নাইপার দিয়ে হত্যা করছে, এরা কারা? এবং তার যে দৃষ্টিভঙ্গি, তার যে কথা, এটা দ্বারা তিনি ইজিলি বুঝিয়েছেন যে গুপ্তরা। গুপ্ত কারা আমরা জানি, এই গুপ্তরাই হচ্ছে ছাত্র শিবিরের গুপ্তরা। আপনি খেয়াল করে দেখেন, ইসলামের সবচাইতে মানে আমাদের তো জীবনে অনেক বিষয়কে ইসলাম গুরু হিসাবে বলেছে, যে বলেছে এটা করো না, এটা করো না, এরকম অনেক বিষয় আছে। কিন্তু একটা বিষয় সম্পর্কে কোরআন শরীফে হুমায়জা নামে একটা সূরা আছে, অর্থাৎ কারো গীবত করা, কারো পরনিন্দা করা যারা করবে, তাদের জন্য অনন্তকালের জাহান্নামের ডিক্লারেশনটা কোরআন শরীফে সরাসরি দিছে। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ রাখে না, জাকাত দেয় না, এইরকম মানুষের শাস্তি হবে, এটা বিভিন্ন হাদিসে কোরআনে বলা আছে। কিন্তু এদের জন্য সরাসরি একটি সূরা কিন্তু নাজিল করেনি। কিন্তু এই বট বাহিনী যারা, তাদের যে চরিত্র, এটা আল্লাহ পাক জানতেন আগে থেকেই, যে এই বট বাহিনীরা ধর্মের নাম নিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। আসলে এরা হবে কি, বলৎকার করবে, মানুষকে ধর্ষণ করবে, তারা মিথ্যা বলবে, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবে, নিজেকে লুকিয়ে প্রতারণা করবে। আপনারা তাদের সাথে মিলিয়ে দেখেন, হুমাজা সূরাতে আল্লাহ পাক যাদের কথা বলেছে যে পরনিন্দা করলে এবং গীবত করলে যে আজীবনের জন্য যে জাহান্নাম, যে বর্ণনাটি আছে, সেটার সাথে কিন্তু এই বট বাহিনী জামাত শিবিরের কর্মীদের কিন্তু হুবহু মিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চিটাগং, রাজশাহী বা খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ভিতরে ঢুকে লুঙ্গির তলে থেকে রাজনীতি করেছে এবং একটা সময়ে নিজেদেরকে দরবেশ বলিয়া, ইসলামের ধারক এবং বাহক বলিয়া প্রচার করার জন্য এখন এই জুলাই সিডিআই শুরু হয়েছে।
তার মানে কি বাংলাদেশের মানুষ জুলাই আন্দোলনকে অ্যাকসেপ্ট করেনি? কেন করেনি? কারণ জুলাই বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত সিস্টেমকে ধ্বংস করেছে, জুলাই সভ্য মানুষকে অসভ্য করেছে, জুলাই এই গুপ্তরা অসংখ্য মানুষকে স্নাইপার দিয়ে হত্যা করেছে, এই জুলাই আমেরিকার কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে, এই জুলাই বাংলাদেশের ভৌগোলিক সীমাকে বিনষ্ট করেছে, এই জুলাই ডক্টর ইউনূসের মতো একজন বাটপার, আসিফ নজরুলের মতো বাটপার, এবং আরেকটা কি জানি বাটপার ছিল, ওই বাটপারের নামও মনে আসে না, এই সিনেমা বানাতো, তো মোস্তফা সরোয়ার ফারুকির মতো বাটপার, এই বাটপার প্রোডাকশন করে পুরা দেশটাকে একটা মবের রাজত্ব করেছে। আমরা ছোটবেলা থেকে মগের মুল্লুক শুনতাম, এই ইউনূসের যুগে এসে সেটা মবের মুল্লুক হয়েছে। এই মবের মুল্লুকে যারা তৈরি করেছে তারাই হচ্ছে জুলাই সিডিআই, তাদেরকে এই মানুষ বলছে জুলাই সিডিআই। আমাদের অর্থনীতি অর্ধেক নামিয়ে ফেলেছে, আমাদের মানুষের কর্মসংস্থান নেই, মানুষের পেটে ভাত নেই, অন্ন বস্ত্র বাসস্থানের যে চিকিৎসার যে ব্যবস্থা সেই ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, অসংখ্য মানুষ ববগুরের মতো রাস্তায় ঘুরছে। এই রকম একটা অবস্থা যারা সৃষ্টি করেছে তারাই হচ্ছে জুলাইয়ে এই আন্দোলনকারী, তারাই হচ্ছে জুলাই সন্ত্রাসী, তারাই হচ্ছে ৭১ বিরোধী, তারাই হচ্ছে প্রগতিশীলতা বিরোধী এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের শত্রু, মানবতার শত্রু। এদেরকে আপনারা আজকে না হয় কাল না হয় পরশু দেখবেন যে এরা বিচারের আওতায় এসছে। এখনো তো 2 বছর যায় নাই ভাই। ইউনূসের পর যে তারেক জিয়ার সরকার, তারা তো সবেমাত্র হাঁটতে শুরু করেছে। এ দেখবেন তাদের ভিতর থেকেই বড় বড় করে ব্যানার হবে জুলাই সিডিআই। বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে আরো একটু ভালোভাবে শুনেন। এই বাংলার জমিনে ৭১-এর পতাকায় উড়বে, এই বাংলার জমিনে ৭১-এর আইনে চলবে, এই বাংলার জমিনে যাদেরকে মানুষ ভালোবাসবে, সম্মান করবে, ইতিহাস যাদেরকে ধারণ করবে তাদেরকে বলবে ৭১-এর যোদ্ধা বলবে, ওই ২১ জুলাই যোদ্ধা কেউ বলবে না। ২৪ জুলাইয়ে যারা ছিল তারা যোদ্ধা নয়, তারা সন্ত্রাসী, তারা খুনি, তারা দেশদ্রোহী এবং তারা মৌলবাদী, বিশ্ব জঙ্গিবাদের যে হোতা আইএস, বোকো হারাম, আল শাবাব এবং আল কায়দার মতো, তালেবানের মতো যত জঙ্গি গোষ্ঠী আছে সেই জঙ্গি গোষ্ঠী নেটওয়ার্কেরই একটা যৌথ প্রোডাকশন। আমরা এই জুলাইকে কবর দেওয়ার জন্য কবর খুলে রেখেছি, অপেক্ষা করুন। সেটাকে দাপন কাপন করার মানুষ এই জমিনেই উত্থিত হবে এবং আপনারা দেখবেন। একজন ছাত্র ফিজিক্যালি ছাত্র তো গোলাম আজমের ছেলেই বলেছে, আবার আদর্শিক ছাত্রও কিন্তু। এই জায়গাটা আপনারা বোধহয় কেউ খেয়াল করছেন না। এবং গোলাম আজমের ছেলেই পর্যন্ত যা কিছু প্রকাশ করেছে, এটা যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝবেন যে এই ওয়াকার এবং ওয়াকার সম্পর্কে যে ধরনের প্রশংসা ইসলামিস্টদের পক্ষ থেকে আসে। এখন ডেল এইচ খান নামে একজন ইসলামিস্ট এবং জঙ্গি বাংলাদেশে মোটামুটি বেশ ভালো ভালো লেকচার দিচ্ছে। এদের কথাগুলো যদি আপনারা বোঝেন, এদের কথা যদি বোঝার সক্ষমতা থাকে, কথার পেছনের কথা যদি আবিষ্কার করতে পারেন, তাহলে এটা আর কারো বোঝার অসুবিধা থাকে না যে এই ওয়াকার একেবারে প্ল্যান করে সে আওয়ামী লীগকে ধ্বংস করবে। জীবনের শুরু থেকে এই ইরাদা নিয়ে সে আওয়ামী লীগে ঢুকেছে, আওয়ামী লীগের পরিবারে বিয়ে করেছে, সেনাবাহিনী প্রধান হয়েছে এবং হওয়ার পরই কিন্তু গন্ডগোলগুলো শুরু হয়ে গেছে। কি ছকে বাধা এগুলো! জুলাই সর্বতোভাবে একটা চরমপন্থা জঙ্গি উত্থান। আমাদের অত্যন্ত দুঃখের বিষয় হলো এত প্রমাণ থাকা সত্ত্বেও এবং সত্যিকারের একটা জঙ্গি উত্থান ঘটে যাওয়ার পরও আমরা যে বিষয়টাকে এখনো জঙ্গি উত্থান হিসাবে বাংলাদেশের সব মানুষের কাছে এবং সারা পৃথিবীর কাছে এটাকে প্রতিষ্ঠিত করতে পারিনি। এটা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বুদ্ধি, কৌশল, প্রচারণা এবং বুদ্ধিজীবিতা, এই 4টা দুর্বলতা কিন্তু এটার জন্য কারণ। এবং আমার কাছে খুবই কষ্ট লাগে এটা ভাবতে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সম্পূর্ণরূপে 3টা মিথ্যা অভিযোগ দিয়ে কাবু করে ফেলা হয়েছিল। 3টা মিথ্যা অভিযোগ কি ছিল? যে শেখ হাসিনা সরকারের আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, অথচ সব ধরনের ডেটা যদি আমরা নেই আন্তর্জাতিক অঙ্গন থেকে,
তাহলে দেখা যাবে 1991 এর পর থেকে 2026 পর্যন্ত শেখ হাসিনার 9 বছরের সরকার ছিল সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিহীন ছিল না, তবে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত। আরেকটা অপবাদ কি ছিল, যে শেখ হাসিনা গুম খুন মানবাধিকার লঙ্ঘন করেছে। আমরা যদি বাংলাদেশে অন্যান্য যারা শাসন করেছে এই সময়, বিএনপি এবং ইউনূস পরে যারা আসলো, এদের সময়ের মানবাধিকার লঙ্ঘন আমরা যদি হিসাব করি, আর শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘন যদি হিসাব করি, তাহলে কিন্তু 80 আর 20 হবে। শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের মাত্রা যেখানে 20, বিএনপির মানবাধিকারের লঙ্ঘন ছিল সেখানে 80। কিভাবে? আপনারা 2001 সালে সংখ্যালঘু এবং আওয়ামী লীগ নির্যাতনের কথা চিন্তা করেন, 21শে আগস্টের গ্রেনেড হামলা চিন্তা করেন, তারও আগে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কথা চিন্তা করেন। আর শেখ হাসিনা সরকারকে তো অনেক মৌলবাদ মোকাবেলা করতে হয়েছিল, জঙ্গিবাদ, কিছু জঙ্গিকে ধরতে হয়েছিল, কিছু ক্রসফায়ার নামক এগুলো ঘটেছে, অস্বীকার করার জো নাই। যদিও আমি বিশ্বাস করি যে ক্রসফায়ার নামক জিনিসটা কোনো সভ্য সমাজে থাকা উচিত নয়, সে জঙ্গি হোক আর যাই হোক। এবং একটা কারণ দেখানো হয়, এটা আমি পুলিশ অফিসারদের সাথে কথা বলেও তারাও এই কারণটা দেখায় যে এটা ছাড়া কোনো উপায় নাই, কোর্টে গেলে জামিন হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। এগুলো আসলে আমি মনে করি যে শাসনের দুর্বলতা। অবশ্য এটা আওয়ামী লীগের দুর্বলতা না, ইনহারেন্টলি রাষ্ট্রের দুর্বলতা। যাই হোক, বড় আলোচনায় না গেলেও যেটা বলা যায় যে শেখ হাসিনার সময়ের যে মানবাধিকার লঙ্ঘন, সেটা আসলে কিছুই না, কিন্তু এটাকে এত বেশি ফুলিয়ে ফাঁপিয়ে বলেছে, এটা মানুষের সামনে বিশ্বাসযোগ্য করেছে। আর 3 নম্বর একটা জিনিস ছিল যে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা এবং মিথ্যার উপর প্রতিষ্ঠিত। বিপরীতে দেখেন, জুলাইতে যে চরমপন্থার উত্থান হয়েছে, এটা 100% একটা সত্য সহি কথা থাকা সত্ত্বেও এইটা এখনো আসলে আওয়ামী লীগই তো মুক্তিযুদ্ধের পক্ষকে প্রতিনিধিত্ব করে, তারাই একমাত্র এটার আসলে শক্তি। আগে আমরা হয়তো ভিন্নভাবে ভাবতাম যে হ্যাঁ, আওয়ামী লীগ কেন, সব মুক্তিযুদ্ধের। এখন তো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষে আসলে বাংলাদেশের কোনো সেইভাবে বিশ্বাসযোগ্য রাজনৈতিক দল বা শক্তি নাই। কিন্তু তাদের এই যে খুব বেসিক একটা দুর্বলতা, যে তাদের প্রচারণার শক্তি বাড়ানো, বুদ্ধিমত্তার শক্তি বাড়ানো, জুলাইয়ের যে জঙ্গি উত্থান হয়ে গেল সেটাকে জঙ্গি উত্থান রূপে প্রতিষ্ঠিত করা, এটা তো প্রাইমারিলি আওয়ামী লীগের দায়িত্বের মধ্যে ছিল। সেই কাজটুকু কিন্তু সার্থকভাবে করা যায় নাই। যদিও এখন আমরা যারা কথা বলি তারা এটাকে জঙ্গি উত্থানই বলি আওয়ামী লীগের পক্ষে, কিন্তু মোটা দাগে জিনিসটা প্রতিষ্ঠিত হয় নাই। এটাকে এখনো ব্যাপক অংশ সমাজের, অন্তত বাংলাদেশ সমাজের ব্যাপক অংশ এটাকে ভিন্নভাবে দেখে। একটা কারণও আছে, যেমন বিএনপি তো এটাকে জঙ্গি উত্থান বলবে না, কারণ বিএনপি ছিল এই উত্থানের মূল শক্তি। বিএনপির শক্তিকে পুঁজি করে জঙ্গিরা কিন্তু জঙ্গি উত্থান ঘটিয়েছে। সেখানে সবচেয়ে বেশি মাসল পাওয়ার, ম্যান পাওয়ার সবই কিন্তু বিএনপির ছিল। যেহেতু বিএনপির জনসমর্থন বেশি, আনুপাতিক হারে বিএনপি থেকে বেশি ম্যান পাওয়ার এখানে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু সূক্ষ্ম পার্থক্য হলো, বিএনপি তো একটা জঙ্গিপন্থী দল না। বিএনপি ইসলামপন্থী পাকিস্তানপন্থী দল, কিন্তু বিএনপি কিন্তু জঙ্গিপন্থী দল না। কিন্তু উত্থানটা হয়েছিল জঙ্গিদের উত্থান, এবং চরম অন্যায্য একটা উত্থান। শেখ হাসিনা সরকারের যদি আমরা 1000টা দোষও ধরি, তারপরেও কিন্তু এই উত্থানের যেই দোষ, এটার যে বর্বরতা, এটার যে ষড়যন্ত্র, এটার মধ্যে যে চাতুর্য ছিল, অভিনয় ছিল, এটার মধ্যে যে মধ্যযুগীয় বর্বরতা ছিল, আত্মঘাতী হামলা করে মানুষ মেরে ফেলে সেটা পুলিশের উপর চাপিয়ে দেয়া, শেখ হাসিনার উপর চাপিয়ে দেয়া, সবগুলো যদি হিসাব করা হয়, পৃথিবীর কোথাও এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে এবং 2-3 বছর সেটা ধরে রাখতে পেরেছে, এমন খুব কম নজির আছে যেটা বাংলাদেশে হয়ে গেছে। আপনি জঙ্গি উত্থান হিসাবে এটাকে না মানেন, কিন্তু এটা যে পুরোপুরি একটা বর্বরতা ছিল এবং এটা যে পরিপূর্ণভাবে অসৎ উদ্দেশ্যে ছিল, এটাকে আপনি কিভাবে অস্বীকার করবেন? দেখুন, তুলনার জন্য বলি, আমাদের যে 90 সালের যে গণ অভ্যুত্থান ছিল রাষ্ট্রপতি এরশাদের বিরুদ্ধে, তার সাথে এটাকে তুলনা করেন। আমাদের স্মরণের মধ্যে সবচেয়ে ফ্রেশ এই গণ অভ্যুত্থানটা আছে। আমি 2006-এও কিন্তু গণ অভ্যুত্থানই হয়েছিল, যার পরিণাম ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। 2006-কে আমি বাদ দিলাম বিএনপিকে সম্মান করে।
বিএনপি আওয়ামী লীগ দুই দলকে নিয়েই আমি ওই কথাটা বলতে চাই যে 90-এর গণ অভ্যুত্থানটা চিন্তা করেন। 90-এর গণ অভ্যুত্থানের স্বপ্ন কি ছিল? গণতন্ত্র। প্রথম কথা হলো গণতন্ত্র, আসলে গণতন্ত্রের স্বপ্ন পূরণ হলে সব স্বপ্ন কিন্তু পূরণ। টেকসই না হলে তো একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল না, যেখানে যার পরিণাম হিসাবে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, বিএনপি বিজয় লাভ করেছিল, সব দল অংশগ্রহণ করেছিল, একটা ইলেকশন হয়েছে। তারপরে আবার বিএনপি সেই গণতান্ত্রিক পন্থা ধ্বংস করেছে এবং আওয়ামী লীগ সেটাকে রিভাইভ করার চেষ্টা করে নাই। আবার যেই পদ্ধতিতে কাজ করলে আওয়ামী লীগ সাকসেসফুল হতে পারতো সে পদ্ধতিতেও আওয়ামী লীগ কাজ করে নাই। যারাই আমার কথা শুনবেন কেউ এক্সপেক্ট করবেন না যে আমি আওয়ামী লীগকে বেশি সাইড দিয়ে কথা বলবো, অর্থাৎ আওয়ামী লীগকে রক্ষা করে কথা বলবো। আসলে বিচার বিশ্লেষণে আমি কাউকে রক্ষা করে কথা বলবো না, কারণ কথা বলতে তো কষ্ট হয়। সুতরাং মিথ্যা কথা বলে কষ্ট করা আসলে সেটা আমার চরিত্রের মধ্যে নাই। 90-এর গণ অভ্যুত্থানের একটা মিনিমাম কিন্তু আপনার অর্জন ছিল এবং সেটা যারা গণ অভ্যুত্থান করেছে তাদের চেষ্টার মধ্যেও ছিল, তাদের দোষ ত্রুটি ছিল। বিএনপি পরবর্তীতে গণতান্ত্রিক ব্যবস্থাকে সাবোটাজ করেছে, বিশেষ করে 2006 সালে ইলেকশন ম্যানিপুলেট করার মাধ্যমে, এমনকি তার আগেও মাগুরার ইলেকশন করে। শেখ হাসিনা সরকার 14 থেকে 18, 24 যে ইলেকশনগুলো করেছে, আমি মনে করি যে 21শে আগস্টের গ্রেনেড হামলা হয়ে যাওয়ার পরে শেখ হাসিনার পক্ষে কিন্তু আর খুব বেশি কিন্তু ছিল না তার হাতে, মানে বিকল্প। কিন্তু দুঃখজনক হলো যে শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ যে পরিমাণ মেধা যোগ্যতা দিয়ে এই জিনিসগুলো হ্যান্ডেল করার কথা সেটা না করে এটাকে তারা একটা ক্ষমতা ভোগ এবং সম্পদ আহরণ, তাদের অনেক নেতা এই পথটা বেছে নিয়েছে। আসলে শেখ হাসিনা যেই পথে গিয়েছেন সেটাকে কার্যকর করার জন্য যে অনেক বেশি স্যাক্রিফাইসের দরকার ছিল তার পার্টির নেতা মন্ত্রী এদের পক্ষ থেকে, সেই জিনিসটার উল্টো জিনিসটা হয়েছে। তারা এটাকে মানে এত বড় একটা দায়িত্ব নিয়ে সেটাকে ভেবেছিল যে এটা একটা লাইফ লং প্রিভিলেজ ভোগ করো। এই পথে না গিয়ে যদি তারা সত্যিকার অর্থে মেধা খরচ করে সেই পথে যেতেন, জঙ্গি উত্থান হতো না, তারা আসলে বাংলাদেশে চিরস্থায়ী রাজনৈতিক শক্তি হিসাবে টিকে যেতেন, যেটা তাদের অধিকারও 1971 সালে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে। নেক্সট আওয়ামী লীগের যে সরকারটা আসবে তারা যদি আমার এই কথাগুলো শোনে এবং সেভাবে চিন্তা করে, তাদের পক্ষে আবার সেটা প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। আর তারা যদি সেটা চিন্তা না করে তাহলে তারা আবার কিন্তু একইভাবে পরাজিত হবে। আবার আমরা আসি আপনার 90-এর গণ অভ্যুত্থানে। মোট কথা হলো 90-এর গণ অভ্যুত্থান যারা বলেছিলেন যে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, অভ্যুত্থানের আগেও বলেছে, অভ্যুত্থানের পরেও সেইভাবে কাজ করার অন্তত প্রচেষ্টা ছিল। আর 2024-এ কি ছিল? স্বাধীনতা বিরোধী 1971 সালের পরাজয় ভুলতে না পারা বাংলাদেশের শত্রুরা এরা বারবার চেষ্টা করেছে, 2018 সালেও চেষ্টা করেছিল। একটা জনপ্রিয় ইস্যুকে হাতে পেয়ে সেটাকে তারা কাজে লাগিয়েছে। কি? কোটা আন্দোলন। কোটা আন্দোলন থেকে বৈষম্যবিহীন আন্দোলন, পরে আবার এখনো এরা বলে যে গণতন্ত্রের স্বপ্নে কিন্তু এই আন্দোলন হয়েছিল। যারা মিনিমাম বৈধতা দিতে চায়, 24-এর জঙ্গি উত্থানকে যারা মিনিমাম বৈধতা দিতে চায়, যেমন এই যে আব্দুল নূর, তুষার বা এই জাতীয় মানুষগুলা, এরা এটাকে মনে করে যে এটা একটা গণতন্ত্রের পথে এক ধাপ আর একটা আন্দোলন ছিল। এটাই এখন মোটামুটি আর কোনো কিছু এরা দেখাতে পারে না। ওরা দেখেছে যে আসলে কিভাবে মানুষকে প্রতারিত করা হয়েছে, কিভাবে অভিনয় করা হয়েছে, কিভাবে অভিনয় করার জন্য অতিরিক্ত অভিনেতা অভিনেত্রীকে কিনে আনা হয়েছিল, কিভাবে বিদেশিরা টাকা ঢেলেছে। এটা একেবারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে। এটা যে ষড়যন্ত্র ছিল এটা মাহফুজ বলেছে। এটা যে তারা নিজেরা খুন খারাপি করেছে এটা জঙ্গিরা বলেছে। তবুও আব্দুল নূর, তুষারদের মতো মানুষদের কিন্তু ওই জিনিসটা চোখে পড়ে না। ওরা বলে যে হ্যাঁ, ইউনুস এটা সেটা করেছে, এটা আসলে গণতন্ত্রের একটা আন্দোলন ছিল, গণতন্ত্র। কিন্তু এটা যদি সত্যিকারের গণতন্ত্র, অর্থাৎ শেখ হাসিনা গণতন্ত্রহীনতা রচনা করেছিলেন বাংলাদেশে, ইলেকশন ইত্যাদি নিজের পক্ষে ব্যবহার করে, সেটা অ্যাড্রেস করার জন্য যদি হয় তাহলে তো আপনি প্রথমেই ইলেকশন একটা ভালো ইলেকশন দিবেন এবং সেই ইলেকশনে বাংলাদেশের 50% মানুষকে আপনি বাইরে রাখতে পারেন না। এখন আমি যেহেতু আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথাগুলো বলছি, আমাকে পক্ষপাত দুষ্ট মনে করা হতে পারে যারা আওয়ামী লীগ শুনছেন এই বক্তব্য।
কিন্তু নীতির দিক থেকে কিন্তু জিনিসটা কিন্তু আমি সঠিক বলছি, আমি এখানে আওয়ামী লীগের পক্ষ নিয়ে বলছি না। আপনাদের উদ্দেশ্য যদি ছিল যে নির্বাচনী গণতন্ত্র কায়েম করব, সেখানে সেই রকম নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয় নাই। এবং এটা যে হয় নাই তার জন্য কারো কোনো ধরনের অনুশোচনা কিন্তু ওই পক্ষগুলা থেকে আবার দেখা যায় না, যারা মনে করেন যে এটা একটা গণতন্ত্রের, অর্থাৎ শেখ হাসিনা যে গণতন্ত্র তাদের ভাষায় যে হরণ করেছিলেন সেটা ফিরিয়ে দেওয়ার রাইট, তাহলে তো সেরকম নির্বাচনী ব্যবস্থা করতে হবে, বাংলাদেশের সব মানুষকে সেই নির্বাচনে সম্পৃক্ত হতে দিতে হবে। শেখ হাসিনার নির্বাচনগুলোকে যদি খারাপ বলা হয় তাহলে তো এই নির্বাচন কোনো নির্বাচনই বলা যাবে না। সেটা হয়েছে, মূল যে জিনিসটা হয়েছে সেটা হলো যে প্রতিটা ক্ষেত্রে রাষ্ট্রের সাথে প্রতারণা করা হয়েছে, প্রতিটা ক্ষেত্রে। অর্থনীতির ক্ষেত্রে প্রতারণা করা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সবচেয়ে বেশি দুর্নীতিবাজ, ইতিহাসের সেরা দুর্নীতিবাজ ইউনূসকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে, এবং একই সাথে অনেকে সেখানে লুটপাট করেছে, ব্যাপক অঙ্কের অর্থ লুটপাট করেছে। মানবাধিকারের কথা বলে মানবাধিকার লঙ্ঘনের সকল সীমা স্বাধীন বাংলাদেশে তারা ছাড়িয়ে গেছে, এবং এমন এবং বর্বরতা এটা কায়েম করেছে যেটা আসলে আর কি বলবো, এগুলো তো আমরা সবাই জানি। উপরন্তু এসব কথা বাদ দেন, যেইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্নকে গুঁড়িয়ে দেয়া হলো, সেটা কারা করতে পারে বাংলাদেশে বাধাহীনভাবে? তো কেউ করতে পারে না স্বাধীন বাংলাদেশে। আপনি অন্য কোনো স্বাভাবিক পরিস্থিতিতে, যে মামুনুল হকরা একবার বলেছিল যে শেখ মুজিবের মূর্তি থাকবে না, যদিও এটা কোনোটাই মূর্তি ছিল না, প্রতিটা জিনিস ছিল ভাস্কর্য। মূর্তি একটা ধর্মীয় শব্দ, হিন্দু ধর্মীয় শব্দ হিসাবে বা সংস্কৃতি হিসাবে এটাকে আমি আলাদা করতে চাই। এটাকে শেখ মুজিবের মূর্তি নামে সবাই, একেবারে আওয়ামী লীগও বোধহয় বলেছে। বঙ্গবন্ধুর সব ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট যে জাদুঘর সেটা ধ্বংস করে ফেলা হয়েছে, যেটা 32 নাম্বার। এমন কোনো স্মৃতিচিহ্ন নাই মুক্তিযুদ্ধের যেটাকে আক্রমণ করা হয় নাই, এবং বাধাহীনভাবে। দেখেন, আমি এটা জঙ্গি উত্থান ছিল আর কতভাবে আপনাদের কাছে প্রমাণ করব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্ন গুঁড়িয়ে দেওয়ার এজেন্ডা বাংলাদেশে কাদের? জঙ্গিদের না? আর কার আছে? এই এজেন্ডা তো আর কারো নাই। এই যে গুঁড়িয়ে দিল, এইটাকেও কিন্তু জঙ্গি উত্থান বলতাম না যদি তারা বাধাপ্রাপ্ত হতো, কিন্তু বাধাপ্রাপ্ত তো হয় নাই। এই যে বাধাপ্রাপ্ত না হওয়া হয় নাই কেন? কারণ হলো জঙ্গিদের ওই সময় ভয়ে কেউ বাধা দেয় নাই, আর ইউনূস তো চাইছে যে এগুলো ভেঙে ফেলা হোক। আপনি শুধু যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করে ফেলার আলোকে শুধু জিনিসটা দেখেন, অন্য সব কিছু বাদ দেন, তাহলেও এটা যে চরমপন্থা এবং জঙ্গিদের উত্থান, এইটা বুঝতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। আবার ভেঙে ফেলার ক্ষেত্রে যদি বাধার সম্মুখীন হতো, তাহলে আপনি বলতে পারতেন যে জঙ্গিরা চেষ্টা করেছে, জঙ্গি উত্থান ছিল না। আসলে বাধাপ্রাপ্ত যে হয় নাই, এটাই ছিল জঙ্গি উত্থান। কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভেঙে ফেলার এজেন্ডা বিএনপিরও অন্তত নাই। অন্তত তারা পছন্দ করে ভেঙে ফেলাকে, কিন্তু অন্তত খোলাখুলি ভাবে মানুষের কাছে গিয়ে বলে না, এবং তারা ফিজিক্যালি এগুলো ভাঙতে, হ্যাঁ তাদের অনেক লোক ভেঙেছে, কিন্তু তাদের এজেন্ডা একটু ডিফারেন্ট, কঠিন এজেন্ডা। সেটা নিয়ে আরেকটা জায়গায় আলোচনা করব। আবার বলছি, 2024-এর উত্থান যে জঙ্গি উত্থান ছিল, এইটা প্রমাণের জন্য আপনার অন্য কোনো জায়গায় যেতে হবে না। শুধু যে মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্ন ভেঙে ফেলেছে এবং অবাধে, কারো কোনো বাধাহীন ভাবে, কেউ বাধা দিতে আসে নাই, এই আলোকে যদি আপনি এটাকে দেখেন, এটাকে জঙ্গি উত্থান প্রমাণ করার জন্য এটাই যথেষ্ট। মানে আলোক নাই, এতটুকুন জিনিসই যথেষ্ট। হ্যাঁ, আপনি এখন তর্ক হিসাবে বলতে পারেন যে শেখ হাসিনার প্রতি বিরক্ত হয়ে মানুষ এটা করেছে। হ্যাঁ করেছে, শেখ হাসিনার প্রতি সবচেয়ে বিরক্ত তো জঙ্গিরা ছিল, বিএনপি বিরক্ত ছিল, অনেকেই ছিল। বাট পার্থক্যটা বুঝতে হবে, পার্থক্যটা খুব ভালোভাবে বুঝতে হবে। এখন জঙ্গিরা কেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নাই? এটা একটা প্রশ্ন হতে পারে, যে যেহেতু এখন জঙ্গিরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নাই, তাহলে এটা জঙ্গি উত্থান ছিল না। দেখেন, জঙ্গিরা রাষ্ট্র ক্ষমতায় ছিল ইউনূসের সময়, 2 বছরেরও কম সময়। পরবর্তীতে তাদেরই সহোদর সংগঠন বিএনপির হাতে রাষ্ট্র ক্ষমতা গেছে, ফলে জঙ্গিরা রাষ্ট্র ক্ষমতায় নাই এটা বলা যাবে না। এবং ভবিষ্যতে কি হবে সেটা আমরা একটু আফগানিস্তানের আলোকে যদি দেখি। আফগানিস্তানে কি হয়েছিল? আফগানিস্তানে 90-91 সালে সোভিয়েতপন্থী সরকার পতন হয়। সেখানে যে রাষ্ট্রপতি ছিল নজিবুল্লাহ এবং তার ভাই আশ্রয় নিয়েছিল
জাতিসংঘের অফিসে, সেখান থেকে তালিবানরা তাদেরকে ধরে এনে পিটিএ মেরে তাদের লাশ রাস্তায় টাঙ্গিয়ে রেখেছিল, প্রেসিডেন্ট নজিবুল্লাহ লাশ। একই পরিকল্পনা জঙ্গিদের ছিল 2024 সালে শেখ হাসিনাকে পিটিএ মেরে রাস্তায় টাঙ্গিয়ে রাখা, এবং আরো অনেক নানা ধরনের ওদের, শেখ হাসিনা যেহেতু একজন নারী, আরো নানান ধরনের অত্যাচারের ওদের পরিকল্পনা ছিল। জঙ্গি মাসুদ এবং অনেক জঙ্গি কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছে। এইখানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ব্যর্থতাটা কোথায় দেখেন? তাদের ব্যর্থতা হলো তারা এমন একজনকে সেনাবাহিনী প্রধান নিয়োগ করেছে যে হলো দশকের পর দশক গোলাম আজমের ছেলের একজন ছাত্র। ফিজিক্যালি ছাত্র তো গোলাম আজমের ছেলেই বলেছে, আবার আদর্শিক ছাত্রও কিন্তু। এই জায়গাটা আপনারা বোধহয় কেউ খেয়াল করছেন না। এবং গোলাম আজমের ছেলেই পর্যন্ত যা কিছু প্রকাশ করেছে, এটা যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝবেন যে এই ওয়াকার এবং ওয়াকার সম্পর্কে যে ধরনের প্রশংসা ইসলামিস্টদের পক্ষ থেকে আসে, এখন ডেল এইচ খান নামে একজন ইসলামিস্ট এবং জঙ্গি বাংলাদেশে মোটামুটি বেশ ভালো ভালো লেকচার দিচ্ছে। এদের কথাগুলো যদি আপনারা বোঝেন, এদের কথা যদি বোঝার সক্ষমতা থাকে, কথার পেছনের কথা যদি আবিষ্কার করতে পারেন, তাহলে এটা আর কারো বোঝার অসুবিধা থাকে না যে এই ওয়াকার একেবারে প্ল্যান করে সে আওয়ামী লীগকে ধ্বংস করবে। জীবনের শুরু থেকে এই ইরাদা নিয়ে সে আওয়ামী লীগে ঢুকেছে, আওয়ামী লীগের পরিবারে বিয়ে করেছে, শেখ হাসিনাকে কি আপা বা এগুলো শুনি জানি না কি ডেকে টেকে সেনাবাহিনী প্রধান হয়েছে, এবং হওয়ার পরই কিন্তু গন্ডগোলগুলো শুরু হয়ে গেছে। কি ছকে বাধা এগুলো! একেবারে চরম পর্যায়ের একজন জঙ্গিকে সেনাবাহিনী প্রধান করে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি 24-এর জঙ্গি উত্থান ঘটিয়েছে। কারণ ওয়াকার ছাড়া কোনোভাবেই কিন্তু এই জঙ্গি উত্থান সফল হতো না। দেখেন, আমি যা বলছি আপনাদের ফুড ফর থট দিচ্ছি, চিন্তাগুলো করবেন, ভবিষ্যতের জন্য সাবধান হবেন। আশার কথাটা কি জানেন? আশার কথা হলো যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার দ্রুত আওয়ামী লীগের সরকার ফিরে আসবে। এখনই কঠোর কথা বলে রাখছি, ভবিষ্যতে যেন আর ভুল ভ্রান্তি না হয়। আর আশার কথা হলো যে তিনি আসছেন, ফিরে আসবেন, এটা খুব অবভিয়াস। যেই পরিমাণ অন্যায্য কাজ 24-এ হয়ে গেছে, সেটার বিচার তো আলটিমেটলি মানুষ করবে, তাই না? মানুষ তো শাস্তিটা পেয়ে যাচ্ছে। যেই মানুষ রাস্তায় গেছে, হয়তো তার একটা ছেলে বিসিএস পরীক্ষা পাশ করবে বা কোনো একটা সরকারি অফিসে একটা পিয়নের চাকরি পাবে, এই আশাটাই তো ছিল আসলে মূলত। আরো কিছু ছিল, হ্যাঁ, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাতে পাড়ার মাস্তানদের অত্যাচারও কেউ নেমেছে, এগুলো আছে, কিন্তু মূল স্বপ্ন ছিল যে একটা ছেলে মেয়ে পড়াচ্ছে, তার একটা সরকারি চাকরি। সব জায়গায় তো মানুষ প্রতারিত হয়েছে, প্রত্যেকটা জায়গায়। এটাই কিন্তু শেখ হাসিনাকে আবার ক্ষমতায় নিয়ে আসবে, এবং দ্রুত নিয়ে আসবে। কত দ্রুত নিয়ে আসবে সেটা শেখ হাসিনা তার দলের কৌশল, বুদ্ধি, বিবেচনার উপর নির্ভর করবে। 24-এর জঙ্গি উত্থান, যে জঙ্গি উত্থান, এইটা অন্তত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে এক বাক্যে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে, সেইভাবে জিনিসটা জনগণের সামনে তুলে ধরতে হবে। এবং ভবিষ্যতে যাতে এই ধরনের জঙ্গি উত্থানের কবলে বাংলাদেশ আওয়ামী লীগ আর না পড়ে, সেই ব্যাপারে এখন থেকে সতর্কতা অবলম্বন করতে হবে।